आज आचार्य प्रफुल्ल चंद्र राय তিনি পশ্চিমবঙ্গের একজন বিশাল বৈজ্ঞানিক ছিলেন। আজ তার 160তম শুভ জন্মদিন কিংবা শুভ আবির্ভাব তিথি। আমরা তাকে স্মরণ করব। তার যে দেশপ্রেম, তার যে বৈজ্ঞানিক মনস্কতা, তিনি যেভাবে দেশকে ভালোবেসেছিলেন এবং দেশের উন্নতির জন্য ক্ষুদ্র শিল্পের মাধ্যমে দেশকে বড় করা যায়। এই যে বেঙ্গল কেমিক্যালের নাম আপনারা শুনেছেন, বেঙ্গল কেমিক্যাল তারই সৃষ্টি, আজ থেকে প্রায় 130 বছর আগেকার প্রতিষ্ঠান। তো এই মনীষীকে আমরা স্মরণ করছি এবং আমরা ভারত সেবাশ্রম সংঘ তার কাছে আমরা অঙ্গাঙ্গিভাবে জড়িত। কারণ যখন 1920 সালে ভয়ানক দুর্ভিক্ষ হয়েছিল সুন্দরবন অঞ্চলে, সেই সময় সংঘের প্রতিষ্ঠাতা জগৎগুরু আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ, তিনি তখন বিনোদ ব্রহ্মচারী বলে খ্যাত এবং তার মার বয়স মাত্র 24 বছর। সেই সময় তিনি সেই খুলনায় নেমেছিলেন বিরাট সেবা কার্যে। তার অনুগামী ছাত্র এবং ব্রহ্মচারীদের নিয়ে সমস্ত প্রায় শতাধিক স্কুল কলেজের ছাত্র বৈজ্ঞানিক ব্রহ্মচারীদের নিয়ে বিরাট সুন্দরবনের সেবা কার্যে নেমেছিলেন। তার কয়েকদিন পরে আচার্য প্রফুল্লচন্দ্র রায় যখন ওখানে এলেন সুন্দরবনে, অবাক হয়ে গেছেন, বলে মহারাজ কি আপনি এত বড় সেবা কার্যের দায়িত্ব নিচ্ছেন, আমি অভিভূত হয়ে গেছি। এবং পরবর্তী কিছুদিন পর তিনি সমস্ত টাকা স্বামী প্রণবানন্দজিকে দিয়ে দিয়েছিলেন যে যেইভাবে সেবা করছেন। তখন তিনি ব্রহ্মচারী বিনোদ, তার যে এত ইকোনমিক অ্যাডমিনিস্ট্রেশন এবং যেভাবে ব্যাপকভাবে তিনি দুস্থতম জায়গায় একদম সমস্ত গ্রামাঞ্চলে এই ব্রহ্মচারী তিনি সেবা কার্য করেছেন, আচার্য প্রফুল্লচন্দ্র রায় মুগ্ধ হয়েছে। এমনকি তিনি তারপর স্বীকার করেছিলেন যে স্বামীজি, আমি যতদিন বেঁচে আছি, যত সেবা কার্যের মধ্যে আপনি আমাকে ডাকবেন, আমি আপনাকে কলকাতা থেকে যত অর্থ এনে সাহায্য করব। তো এটা আমরা স্মরণ করি। এবং সেই সময় তিনি যে সারা ভারতবর্ষ থেকে টাকা কালেকশন আদায় হয়েছে, বহু লক্ষ লক্ষ টাকা আদায় হয়েছিল। গুরু মহারাজ সব টাকা খরচ করতে পারেননি। তিনি বলেছেন তখনকার দিনে প্রায় 3 লক্ষ টাকা ফেরত দিতে চেয়েছিলেন। না মহারাজ, এই টাকা আমি এখানকার দুস্থ মানুষের জন্য আদায় করেছি, এদের জন্যই খরচ করুন। কিন্তু তখন বন্যা খরা ভালো হয়ে গেছে, বৃষ্টি হয়ে গেছে, ফসল এসে গেছে। তখন তিনি গুরু মহারাজকে নিয়ে ছোট ছোট ক্ষুদ্র শিল্প গ্রামের মধ্যে, যে বেতের ঝুড়ি, সুতলি সেলাই, বিভিন্ন হাতের কাজ জন্য গ্রামে গ্রামে ঘুরে ছোট ছোট ক্ষুদ্র শিল্প, তখনকার দিনে 1921 সালে 1922 সালে স্বামী প্রণবানন্দজিকে নিয়ে সে ক্ষুদ্র শিল্প রচনা করেছেন। অদ্যাবধি ভারত সেবাশ্রম সংঘ সেই বিভিন্ন গ্রামের মানুষকে স্বনির্ভর করার জন্য এখনো সেই পন্থা অবলম্বন করছে। এবং আজকে তাকে স্মরণ করছি আমরা যে তিনি এত বড় ঋষি ছিলেন। আমরা দেখেছি সবসময় ধুতি পরতেন, আগে হাঁটু পরতেন, যেমন মহাত্মা গান্ধীজি যেমন ধুতি পরতেন, আচার্য প্রফুল্লচন্দ্র তাকে ঋষি বলা হতো। তো আজকে সেই স্মরণ করছি তার যে ত্যাগ, তার যে তপস্যা, তার যে দেশপ্রেম, তার যে
বিজ্ঞান মনস্ক দেশকে উন্নত করার জন্য চেষ্টা আমরা আমরা আজকে সেই দিনে সংকল্প নেব যে আমরা এই আচার্য প্রফুল্লচন্দ্র রায় যে বৈজ্ঞানিক মনস্কতা, দেশকে দেশপ্রেমের যে ভালোবাসার মাধ্যমে আমরা দেশকে এগিয়ে নিয়ে যাব, আমরা সাধারণ মানুষকে স্বনির্ভর করার জন্য চেষ্টা করব। আজ PMIT প্রণবানন্দ ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি এই পদ্ধতি স্মরণ করে বিভিন্ন স্বনির্ভর প্রকল্প কাজ করছেন, শিক্ষা দিচ্ছেন, ছোট ছোট কোর্স তৈরি করা হয়েছে যুবক যুবতীদের স্বনির্ভর করার জন্য। আশা করি আমরা এই বাংলার যুবতীরা এই আজকের দিনে তাকে স্মরণ করবে এবং তার আদিষ্ট পথে তার যে আচার্য প্রফুল্লচন্দ্র রায় যে দেশপ্রেমের জন্য এবং দেশকে স্বনির্ভর করার জন্য যে পথ দেখিয়েছেন, আমরা সেই পথ দেখে চলব। ওম শান্তি। ধন্যবাদ। নমস্কার প্রবীর বাবু। স্বামীজিকে নমস্কার জানিয়ে আমি এই পত্রিকাটি আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের 160তম জন্মবার্ষিকী উপলক্ষে যে প্রকাশিত হতে চলেছে তার উদ্বোধন আমি ঘোষণা করলাম এবং এর সঙ্গে আমি আরো দু চার কথা যোগ করতে চাই। স্বামীজি খুব সুন্দর করেই বলে দিয়েছেন যে আচার্য প্রফুল্লচন্দ্রের ভূমিকা কি ছিল এবং কেন তাকে আমরা চিরজীবন মনে রাখবো। বিশেষ করে একজন একাডেমিক ব্যাকগ্রাউন্ড থেকে তিনি এসে নিজের প্রচেষ্টায় নিজে নিদর্শন দেখিয়েছেন যে কি করে স্বনির্ভরতা অর্জন করা যায় এবং যে অর্গানাইজেশন তিনি তখন করেছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ে কাজ করার সময়, যে বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যালস, এখনো কিন্তু সেই অর্গানাইজেশন টিকে রয়েছে। বহু দিনে বহু ঝড়ঝাপটা সহ্য করেও কিন্তু এখনো রয়েছে। এই যে শিক্ষার জ্ঞানকে ছড়িয়ে দেওয়া এবং স্বনির্ভরতার মধ্যে, এটা কিন্তু আমাদের এই মুহূর্তে অত্যন্ত প্রয়োজন হয়ে পড়েছে। শুধুমাত্র ইউনিভার্সিটির মধ্যে একাডেমিক চর্চা নয়, এই জ্ঞান যেন দেশের উন্নতির জন্য লাগে, মানুষের কর্মসংস্থানের জন্য লাগে। এটা আচার্য প্রফুল্লচন্দ্র রায় নিজের জীবন দিয়ে দেখিয়েছিলেন। অনেক কিছুই বলা যায় তার ব্যাপারে এবং তার মতো যে শিক্ষক সত্যি সারা জীবন ধরে শিক্ষকতা করেছেন এবং জীবনকে উৎসর্গ করেছিলেন এই শিক্ষকতার কাজে, গবেষণার কাজে, এবং তার সুফল কিন্তু ছাত্রছাত্রী অনেক যে তৈরি হয়েছে, মেধাবী ছাত্রছাত্রী, অতি যশস্বী ছাত্রছাত্রী তৈরি হয়েছে তা নয়, তার সঙ্গে সঙ্গে কি করে ইন্ডাস্ট্রি করা যায় এবং কি করে স্বনির্ভরতার রাস্তায় হাঁটা যায় সেটাও দেখিয়েছেন। আর আমাদের একটা অত্যন্ত গর্বের বিষয়, এই প্রণবানন্দ ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজির সঙ্গে আমাদের ইউনিভার্সিটি ম্যাকআউটের একটা গাঁটছড়া বাঁধা হয়েছে এবং প্রণবানন্দ মহারাজের যে উনি আরেক দিক দেখিয়েছিলেন, যেমন আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের রাস্তা ছিল স্বনির্ভরতা, উনি দেখিয়েছিলেন সেবার রাস্তা। কি করে আমাদের যে দেশবাসীকে, ভারতের বিভিন্ন জায়গায় যারা আতুর, নিপীড়িত, পীড়িত এবং যারা কষ্টে রয়েছে, যাদের সেইখান থেকে তাদেরকে কি করে সেবা দেওয়া যায় দুঃখ কষ্টের মধ্যে। এবং প্রণবানন্দ ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজির সঙ্গে আমরা বিভিন্ন জায়গায় যে স্কিল ট্রেনিং প্রোগ্রাম চলছে, এর আমরা একটা শরিক হতে পেরে নিজেদের ধন্য মনে করেছি। আমরা চাইছি যে এই উদ্যোগের মধ্যে দিয়ে আরো বহু ছেলে মেয়ে এই বাংলা থেকে তারা স্বনির্ভরতা লক্ষ্যে হেঁটে যাক, তারা সত্যিকারের প্রশিক্ষণ পেয়ে তারা নিজেদের যে জ্ঞান, তাদের যে প্রশিক্ষণ এবং তাদের যে দক্ষতা, এটা বাড়িয়ে তারা নিজেদের উন্নতি, তাদের পরিবারের উন্নতি, সমাজের এবং দেশের উন্নতি করুক। আমরা এরকম আরো ট্রেনিং প্রোগ্রাম বিভিন্ন রকম ভাবে প্রণবানন্দ ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজির সঙ্গে আগামী দিনে করার পরিকল্পনা করে রেখেছি এবং সময়ের সঙ্গে সঙ্গে যুগোপযোগী যে সমস্ত প্রশিক্ষণ দরকার হবে সেগুলো আমরা আরো করাবো এবং আমরা আশা করি স্বামীজির আশীর্বাদে এবং আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের দেখানো রাস্তায় আমরা নিজেদের কিছুটা হলেও এগিয়ে নিয়ে যেতে পারবো। আমি এই বলে শেষ করলাম। প্রবীরবাবুকে ধন্যবাদ, স্বামীজিকে নমস্কার জানিয়ে এবং সবাই যারা অন্যরা যারা রয়েছেন তাদের প্রত্যেককে নমস্কার জানিয়ে আমি শেষ করলাম। ধন্যবাদ সবাইকে। আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের এই জন্মদিন, যেটাকে আমরা বঙ্গীয় উদ্যমী দিবস হিসেবে পালন করি, এবং এটা আমরা আমাদের যেদিন থেকে প্রণবানন্দ ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট তৈরি হয়েছিলেন আজকের এই দিনে ঠিক 14 বছর আগে মাত্র 2টো স্টুডেন্ট নিয়ে একটা ফুটপাতের ওপর থেকে একটা চিন্তাধারা দিয়ে আমরা শুরু করেছিলাম। ভবানীপুরের 3টে ঘরের ভেতরে আমরা প্রোগ্রাম শুরু করেছিলাম
আজকে সেই জায়গা থেকে আমরা 23,000 স্টুডেন্টের কাছে পৌঁছেছি বিভিন্ন ভাবে। তার জন্য আজকে আমাদের সাথে যারা যারা আমাদেরকে সাপোর্ট করেছেন, তার মধ্যে আজকে যারা আছেন তাদেরকে আমরা অনুরোধ করছি যে তারা অনেককেই আমরা আজকে ডেকেছি, যারা আমাদের সেই দিনে প্রথম দিন থেকে যারা আমাদেরকে স্বামীজির হাত ধরে আমরা এই ছোট্ট প্রতিষ্ঠানকে আমরা চালু করেছিলাম। 10টা সেন্টার এবং গ্রামের গঞ্জে এবং বিভিন্ন ডিস্ট্রিক্টে, পশ্চিমবাংলার বিভিন্ন ডিস্ট্রিক্টে যে আমাদের সেলফ এমপ্লয়মেন্ট মানে উদ্যমী এবং উদ্যোগী এই দুটো পরিকল্পনায় যে আমরা এগিয়েছিলাম, সেই একটা পুরো টিম, মানে যেদিন এই অর্গানাইজেশন শুরু হয়েছিল সেদিন আমাদের এই 3টে মাস্কিটিয়ার্স মানে 3 মাস্কিটিয়ার্স নিয়ে পীযূষ চ্যাটার্জি এবং আশিস মন্ডল আমরা ধীর গতিতে আস্তে আস্তে করে আমরা আজকে 14 বছরে পদার্পণ করেছি। এবং এই পার্টিকুলার দিনটা আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের এই জন্মদিনটা আমরা আমাদের কাছে একটা শুভ দিন, এবং সেই দিন জন্মাষ্টমীও ছিল। এই একই সাথে কিন্তু একটা স্বামীজি আমাদেরকে ডেকে বলেছিলেন যে তোমাদেরকে একটা কিছু করতে হবে এবং মানুষের জন্য কিছু করতে হবে। আমরা সেই প্রণবানন্দ ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টকে আমরা শুরু করেছিলাম, আজকে এই জায়গায় পৌঁছেছি। ধন্যবাদ প্রবীর বাবু এবং পিআইএমটির সাথে যারা যুক্ত আছেন প্রত্যেককে বিশেষ ধন্যবাদ দিচ্ছি আজকের দিনে এই ধরনের একটি অনুষ্ঠান করার জন্য। আজকে এই অনুষ্ঠানে আমি থাকতে পেরে আমি গর্বিত অনুভব করছি, কারণ আমিও এখন বিশ্ববিদ্যালয়, যদিও সবাই ওয়ার্ক ফ্রম হোম করছেন, কিন্তু বিশ্ববিদ্যালয়ের কিছু কিছু কাজ তো আসতেই হয়, সেজন্য ইউনিভার্সিটির বিভিন্ন মিটিংও ছিল আজকে, তো সেজন্য জয়েন করতে দেরি হয়ে গেল। যাই হোক, আজকের যে প্রোগ্রাম বা অনুষ্ঠান হচ্ছে তার জন্য বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি প্রবীর বাবুকে। আর বিশ্ববিদ্যালয়ের সাথে পিআইএমটির সম্পর্ক প্রবীরবাবু বলেছেন অলরেডি, আমি আর নতুন করে কিছু বলছি না। নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় আজকে একটি পরিচিত নাম, আমাদের যারা ছাত্রছাত্রী আছেন তারা সকলেই জানেন, যারা এমপ্লয়ার আছেন তারাও জানেন যে বিশ্ববিদ্যালয় কি ধরনের কাজ করছে বর্তমানে। বিশেষ করে এই অতিমারীর আবহে প্যান্ডেমিকের সময় আমরা যখন সবাই গৃহবন্দী, আমরা আমাদের টিচিং লার্নিং প্রসেসটাই কিভাবে এগিয়ে নিয়ে যাচ্ছি সেটা কিন্তু আমাদের অন্যান্য যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে তারা ফলো করছে। আমাদের কোনো স্ট্রাগল করতে হয়নি, কারণ আমরা 2015 সাল থেকেই আমরা এই অনলাইন টিচিং মোডে আমরা বিভিন্ন ধরনের ট্রেনিং প্রোগ্রাম করাচ্ছি। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমরা বলতে পারি যে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় যে সমস্ত ভোকেশনাল কোর্সগুলো করাচ্ছে সেই কোর্সগুলো আমরা আরেক ধাপ এগিয়ে গেছি, আমরা ব্লেন্ডেড মেথডে করার চেষ্টা করছি। আমাদের যে সমস্ত সেন্টারগুলো আছে সারা পশ্চিমবঙ্গ জুড়ে, পিআইএমটি একটি গুরুত্বপূর্ণ এবং অন্যতম তাদের মধ্যে, এবং তারাও তাদের সাধ্যমতো অনলাইন যে সমস্ত সার্ভিস গুলো আছে আমাদের ছাত্রছাত্রীদের দিয়ে যাচ্ছেন এই 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 ক্রিটিক্যাল মুহূর্তে। তো সেই জন্য আমি বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। আর আজকে যে উদ্যমী দিবস পালন হচ্ছে সেটা আমার খুবই ভালো লাগছে। আজকের দিনে দাঁড়িয়ে যখন বহু মানুষ কাজ হারাচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যদি একটু আমাদের নিজেদের কথা চিন্তা করি, কিভাবে আমরা নিজেদেরকে বাঁচাবো এবং নিজেদের পরিবারকে বাঁচাবো, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যদি কিছুটা উদ্যমী হই, উদ্যমী হতে হবে। উদ্যমী অর্থাৎ আমাদের এন্টারপ্রেনিউর হতে হবে। আমরা কিছুদিন আগে এন্টারপ্রেনিউরশিপ নিয়ে আলোচনা করেছিলাম, আমরা কি করব। আমার ছোট ছোট ব্যবসা, আগের বক্তা বললেন ছোট ছোট ব্যবসা আমরা করতে পারি কিনা, সেগুলো খুবই ভালো বিষয়। যে আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি বা বাস করি সেখানে একটা নিড অ্যাসেসমেন্ট বা মার্কেট সার্ভে যদি করে নেওয়া যায় যে কি ধরনের সার্ভিস এখন দরকার, কারণ এখন আমরা প্রত্যেকেই বাড়িতে বসে আছি। এখন সার্ভিস ওরিয়েন্টেড যদি কোনো কাজ আমরা করতে পারি, আমরা যদি একটু অ্যাসেস করি যে হ্যাঁ এই চাহিদাটা আছে আমার লোকালিটিতে, আমরা সেই কাজ করতে পারি। তো আমরা জীবিকা নির্বাহের কথা বলছি, আমরা উদ্যমের কথা বলছি, উদ্যমী হতে হবে আমাদের। আমরা বাড়িতে বসে প্যান্ডেমিক হচ্ছে আমরা বসে আছি তা বললে হবে না, আমরাও কাজে বেরোচ্ছি, কিন্তু আমরা সরকারি চাকরি করি কিন্তু আমাদেরও বেরোতে হচ্ছে। সুতরাং আমাদের ভাবতে হবে আমরা কিভাবে আমাদের জীবিকা নির্বাহ করব এই প্যান্ডেমিকে, কারণ এখন মার্কেটটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। এই নিউ নর্মাল আমরা প্রত্যেকেই শুনেছি, নিউ নর্মাল বিষয়টা কি। নিউ নর্মালে আমাদের
কাজের চাহিদা, কাজের জায়গাটাও কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। আমরা যদি মুদিখানার কথাই ভাবি, আমাদের পাশে যে মুদিখানার দোকান আছে, সেই মুদিখানার যে সেলস বয় ছিল, সে কিন্তু এখন ডেলিভারি বয় হয়ে যাচ্ছে। সে তার বাড়িতে তার বিভিন্ন যারা কাস্টমার আছে তাদের বাড়িতে গিয়ে পৌঁছে দিচ্ছে, কারণ বাড়ির মালিক যারা কাস্টমার তারা বেরোচ্ছে না, তারা ফোনে বলে দিচ্ছে বা হোয়াটসঅ্যাপে ফর্দ পাঠিয়ে দিচ্ছে, সেই টাকা চলে যাচ্ছে। আর পেমেন্টও আমরা করছি অনলাইন। তো এই 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 ধরনের একটা চেঞ্জ কিন্তু পরবর্তী এই ক্ষেত্রে দেখতে পাচ্ছি। তো আমি বলছি না যে মুদিখানা চালাতে হবে, বা আমি আমি জাস্ট একটা উদাহরণ দিলাম। চেঞ্জ হচ্ছে, মার্কেটের নেচারটা চেঞ্জ হচ্ছে, জব মার্কেটের নেচারটা চেঞ্জ হচ্ছে, তার সাথে সাথে মানুষের চাহিদাটাও চেঞ্জ হচ্ছে, যে মানুষ বাড়িতে বসে সমস্ত কিছু পরিষেবা পেতে চাইছে। তা সেই পরিষেবাটা যদি আমি দিতে পারি, তাহলে আমারও কিছু রোজগার হবে, আমিও একটা রেসপন্সিবল জায়গায় যেতে পারবো। তো ব্যবসার কথা বলছি আমি, উদ্যমীর কথা বলছি। তো সেই জায়গাগুলো যদি আমরা ধরতে পারি, তাহলে নিশ্চয়ই আমরা কিছু একটা করতে পারবো, আমরা সৎ উপায়ে বাঁচতে পারবো, আমরা আমাদের পরিবারকেও বাঁচাতে পারবো। এবং সেই উদ্দেশ্যকে মাথায় রেখেই বিশ্ববিদ্যালয় এবং পিআইএমটি যৌথভাবে বেশ কিছু কোর্স চালাচ্ছে, যেগুলো আমরা হাতে কলমে করানোর চেষ্টা করছি। আমাদের এখন অ্যাডমিশনও চলছে। আমরা অ্যাডমিশনের মাধ্যমে বিভিন্ন যে সেন্টার গুলো আছে সেখানে অ্যাডমিশন নিচ্ছি আমাদের ছাত্রছাত্রীদের। এবং আমরা বলেছি আমাদের সেন্টার গুলোকে যে আমরা ব্লেন্ডেড মেথডে করবো। ব্লেন্ডেড মেথড ইউজিসিও বলছে ব্লেন্ডেড মেথডটা কি, অনলাইন এবং অফলাইন দুটোর মিশ্রণ, দুটো সংমিশ্রণ করে আমরা ব্লেন্ডেড মেথডে কোর্স চালাবো। অর্থাৎ আমাদের যে ভোকেশনাল কোর্স গুলো আছে, সেই ভোকেশনাল কোর্স গুলো পুরো নেই, বেরোতে পারবো না আমরা, আমাদের টিচিং ইনস্টিটিউট যেগুলো আছে সেগুলো বন্ধ অ্যাজ পার প্রোটোকল, গভর্নমেন্ট প্রোটোকল। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আমাদের এই যে শিক্ষা ব্যবস্থা কিছুটা হলেও আমরা কন্টিনিউ করার চেষ্টা করছি আমাদের ছাত্রছাত্রীদের স্বার্থে। আমি এইভাবে করার চেষ্টা করেছি যে ব্লেন্ডেড মেথড, অর্থাৎ প্রথমে আমরা অনলাইন ক্লাসগুলো করব। আমাদের যে থিওরি পেপার গুলো আছে সেগুলো অনলাইনে হবে। আমাদের জুম হতে পারে, গুগল মিট হতে পারে, বিভিন্ন প্ল্যাটফর্ম আছে, বিভিন্ন ইনস্টিটিউশন এলএমএস আছে, সে তার থ্রু দিয়ে আমরা অনলাইনে থিওরি গুলো করবো। আর হোপফুলি আগামী 6-7 মাসে নর্মাল হয়ে যাবে। তখন আমরা যখন সেন্টার গুলো খুলতে পারবো, কলেজগুলো খুলতে পারবো, তখন আমরা আবার অফলাইন মোডে চলে যাব, অর্থাৎ যেখানে আমরা হাতে কলমে কাজগুলো শিখবো। কারণ ভোকেশনাল মানেই তো হাতে কলমে শিক্ষা। হাতে কলমে যদি আমি না শিখতে পারি, তাহলে সেই শিক্ষা সম্পূর্ণ হলো না। আমাদের ভোকেশনাল কোর্সের কথা বলছি যখন, সেখানে আমাদের স্কিল এবং নলেজ দুটোই জানতে হবে। আমি নলেজটা পেলাম কিন্তু অ্যাপ্লাই করতে পারলাম না, তাহলে কিন্তু শিক্ষাটা অসম্পূর্ণ রয়ে গেল। আমি ভোকেশনাল কথা বলছি, আমি স্কিল ডেভেলপমেন্টের কথা বলছি। তাহলে যদি ডেভেলপ করতে হয়, যদি দক্ষতা অর্জন করতে হয়, তাহলে আমাদের হাতে কলমে ট্রেনিং এর জায়গা থাকতেই হবে। সেই জায়গায় দাঁড়িয়ে আমি পিআইএমটি কে অনুরোধ করব, তারা যেন আগামী 6-7 মাস যখন একটু নর্মাল হয়ে যাবে, তারা ছাত্রছাত্রীদের যেন হ্যান্ডস অন ট্রেনিং এর ব্যবস্থাটা রাখেন। এবং আগের বছর, অর্থাৎ আমাদের একটা ব্যাচ চলছে সেপ্টেম্বরের শেষ হবে, তারাও যদি পরবর্তীকাল হ্যান্ডস অন ট্রেনিং এর সুযোগ নিতে চায়, তাহলে আমি সেন্টারগুলোকে অনুরোধ করব তাদেরকেও এই সুযোগটা দেওয়ার জন্য। কারণ তারা হয়তো থিওরি ক্লাসগুলো ভালোই করেছে, অনলাইনে মাধ্যমে তারা ক্লাসগুলো অ্যাটেন্ড করেছে, আমাদের যারা টিচার আছেন তাদের সাথে ইন্টারেক্ট করেছেন, কিন্তু তারা হয়তো হাতে দেখেনি, যেমন ফায়ার সেফটি বলুন বা প্রি প্রাইমারি যে সমস্ত টিচিং এড গুলো আছে সেইগুলো হয়তো হাতে নিয়ে দেখেনি। সেই জায়গাটা আমি সবাইকে রিকোয়েস্ট করব, যারা হয়তো পরীক্ষা দিয়ে দেবে, কিন্তু পরীক্ষার পরেও তারা যদি মনে করে যে যখন নর্মাল হবে সিচুয়েশন, তারা সেন্টারে এসে তাদের হ্যান্ডস অন ট্রেনিং যারা এক্সিস্টিং ব্যাচ আছে তাদের সাথে বসে করে নিতে পারে। এইটা আমি সবাইকে অনুরোধ করবো। কিন্তু ইচ্ছেটা থাকতে হবে, ছাত্রছাত্রীদের এন্ডে ইচ্ছেটা থাকতে হবে। আমরা দেওয়ার জন্য রেডি, সার্ভিস দেওয়ার জন্য রেডি আছি, কিন্তু ছাত্রছাত্রীরা অনেক সময় আসে না, আগ্রহ দেখায় না, যে আমরা সার্টিফিকেট পেয়ে গেছি তাহলেই হবে। কিন্তু সার্টিফিকেটটাই সব কথা নয়। আমাদের যে ভোকেশনাল কোর্সের কথা বলছি বা স্কিল ডেভেলপমেন্টের কথা বলছি, সেখানে কিন্তু ট্রেনিংটাও দরকার আছে। আমি একটা সার্টিফিকেট পেয়ে গেলাম, কিন্তু সেই সার্টিফিকেটটা অ্যাপ্লাই যদি না করতে পারে, আমি যদি সেই স্কিলটা অ্যাপ্লাই করতে না পারি, তাহলে তো এমপ্লয়ার নেবে না। এমপ্লয়ারের কাছে আমাকে প্রুভ করতে হবে যে আমি কাজটা শিখেছি। কাজটা যদি আমি হাতে কলমে না শিখতে পারি, তাহলে আমি অ্যাপ্লাই করতে পারবো না। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আমি সবাইকেই বলবো, রিকোয়েস্ট করব, যে পরীক্ষা হয়ে যাওয়ার পরও, কারণ এই যে একটা বছর গেল, এই বছরটা তো আমরা ফেরত পাবো না, কিন্তু একটা সেশন আমরা চালিয়েছি, যে কোনো অনেক কষ্ট করেই চালিয়েছি, পরীক্ষাও হয়তো হয়ে যাবে, অনেকে পাসও করে যাবে, কাগজ পেয়ে যাবে, কিন্তু সেই সার্টিফিকেটটা কে তো ভ্যালিড করতে হবে। আমি যখন এমপ্লয়ার কাছে যাব, আমি যখন ইন্টারভিউ দেবো, তখন তো আমাকে টেস্ট করে নেবে আমি কতটুকু কাজ জানি।
তাহলে আমাকে সেই জায়গাটা যদি প্রুভ করতে হয় আমাকে ট্রেনিংটা নিতে হবে ভালো করে। সেই জন্য আমি বলছি পরীক্ষা হয়ে যাওয়ার পরেও আমাদের তো সেন্টারগুলো আছেই, সেই সেন্টারে তারা এসে তাদের যে ট্রেনিং বাকি বাকি ট্রেনিং থাকবে সেটা যেন এক্সিস্টিং স্টুডেন্টদের জন্য করে নেয়, সাথে করে নেয়। কারণ এর জন্য আমাকে সেন্টারের পক্ষ থেকে আলাদা কোনো ক্লাস অ্যারেঞ্জ করতে হচ্ছে না। আমার যারা এক্সিস্টিং স্টুডেন্ট আছে, এক্সিস্টিং ব্যাচ আছে বা নিউ ব্যাচ ভর্তি হবে, আমরা এই এক বছর, নেক্সট এক বছর আমরা এই সার্ভিসটা দেবো আমরা ইউনিভার্সিটির পক্ষ থেকে এবং আমাদের সেন্টারের পক্ষ থেকে। যারা এখানে উপস্থিত আছে আমাদের ছাত্রছাত্রীরা, তাদেরকে আমরা বলবো এই সার্ভিসটা আমরা দেবো। কারণ আমরা প্রত্যেকেই একটা চ্যালেঞ্জিং টাইমের মধ্যে দিয়ে যাচ্ছি। আমরা চেষ্টা করব আমরা যে শিক্ষাটা শিখছি সেটা সম্পূর্ণভাবে শিখবো, আমি যে ট্রেনিংটা নিচ্ছি সেটা অ্যাপ্লাই করতে পারবো, আমি আমার এমপ্লয়ারকে স্যাটিসফাই করতে পারবো। কারণ আমাদের পরবর্তীকালে নিউ নর্মালে আমাদের কিন্তু এইগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, নেচার অফ জবটা চেঞ্জ হয়ে যাচ্ছে, সেই অনুযায়ী আমাদের তৈরি করতে হবে। আমরা সেই 5 বছর আগে যেটা পড়েছি সেটা আমি অ্যাপ্লাই আর হবে না। তাহলে সেই মার্কেট অনুযায়ী আমাকে নিজেকে পরিমার্জিন করতে হবে, তৈরি করতে হবে, তবেই কিন্তু আমি টিকে থাকতে পারবো জব মার্কেটে। তো এইটুকুই বলবো। আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ জানাচ্ছি পিআইএমটি কর্তৃপক্ষকে। আশিস বাবু আছেন এবং মিস্টার দেয়া আছেন, ধন্যবাদ। আপনারা অনুষ্ঠানটা এগিয়ে নিয়ে চলুন এবং আমার যারা ছাত্রছাত্রী আছে তাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি, শেষ করছি। ধন্যবাদ। নমস্কার। আজকে এই পুণ্যতিথিতে ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠা দিবস এবং আমাদের সকলের অনুপ্রেরণার উৎস আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের জন্মশতবার্ষিকীর শ্রদ্ধার্ঘ্যে আমার এই বিশেষ এবং সংক্ষিপ্ত একটি নিবেদন, উদ্যোগী, পরিকল্পনা, পরিচালনা এবং ভবিষ্যৎ। উদ্যোগী কথাটার প্রধান অর্থ হচ্ছে ইচ্ছা। যে ইচ্ছা শক্তিকে নির্ভর করে, যে ইচ্ছা শক্তির বলে, যে ইচ্ছা শক্তির ডানা মেলে আমরা অনেক দূর, অনেক লক্ষ্য, অনেক পথ এগোতে পারি। সেই উদ্যোগকেই আজকে আমাদের মূল মন্ত্রের পরিচালিত হওয়ার এক প্রেরণা এই যুগাবতার স্বামী প্রণবানন্দজি এবং আমাদের সকলের প্রিয় এবং সকলের অনুপ্রেরণার উৎস আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের পাথেয়। তো উদ্যোগী আজকাল আমরা ভাবি মানসিকভাবে যে উদ্যোগ করতে গেলে অনেক প্রক্রিয়া, অনেক উপকরণ, অনেক ব্যবস্থাপনার প্রয়োজন। কিন্তু আসলে উদ্যোগীর প্রধান নিহিত অর্থটা হচ্ছে মানুষের মনের সুপ্ত ইচ্ছা। সেই সুপ্ত ইচ্ছাই আস্তে আস্তে বাস্তবিত হয় মানুষের উদ্যোগ এবং মানুষের স্বপ্নকে পূরণ করার লক্ষ্যে, এবং সেই স্বপ্নকে দানা মেলেই আমরা এগিয়ে চলি আমাদের ভবিষ্যতের পরিকল্পনা, ভবিষ্যতের স্বপ্ন বাস্তবিত করার জন্য। আজকে উদ্যোগী এমনই একটি শব্দ, যে শব্দ প্রত্যেকের ঘরে, প্রত্যেক মানুষের মনে, প্রত্যেক মানুষের হৃদয় এবং প্রত্যেকের স্বপ্নের মধ্যে ছড়িয়ে আছে। সেই উদ্যোগই হচ্ছে প্রধান অস্ত্র এবং প্রধান চিন্তা ভাবনা, যে চিন্তার ওপর ভর করে আমরা আজকে বেঁচে আছি। আজকে ঘরে ঘরে চারিদিকে শুধু অনাচার, অভাব, অনটন, অর্থনৈতিক সমস্যা, বেকার, নানান সমস্যা। কিন্তু আমরা একটুকু ভাবি না যে উদ্যোগকে করতে গেলে একটু ইচ্ছা থাকলে অনেক কিছু করা যায়। যেমন সরকারি ক্ষেত্রে যদি আমরা দেখি যে স্বনির্ভর গোষ্ঠী এবং বিভিন্ন দপ্তর, যেমন মাইক্রো স্মল ইন্ডাস্ট্রিজ, সেই সব দপ্তরের উদ্যোগে ছোট 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 কাজের মাধ্যমে আমরা একটা একটা করে ধাপ এগিয়ে একটা নিজের নতুন ভবিষ্যতের দিকে যেতে পারি। ঠিক তেমনি উদ্যোগ এমন একটা জিনিস যেটা ছোট ছোট স্বপ্নকে একটা বড় স্বপ্নের দিকে এগিয়ে নেয়। যেমন ধরুন হাতে কাজ শেখা, সেলাই মেশিনের মাধ্যমে কিছু শেখা, বা ছোট ছোট প্রকল্প করে
বাস্তবিত করা বা ধূপকাঠি বানানো বা মোমবাতি বানানো কোনো কাজই ক্ষুদ্র নয়, কারণ জীবাত্মার মধ্যেই পরমাত্মা আছে। সেই জীবাত্মাকেই আমাদেরকে জাগরিত করতে হবে এই উদ্যোগকে দিয়ে, এবং আমাদের এই কর্মই আমাদের জীবন। এখন গীতায় ভগবান কি বলছেন? চতুর্বর্ণং ময়া সৃষ্টম গুণ কর্মণি বিভাজত্তেই। আমি যেই চতুর্বর্ণ সৃষ্ট করলাম, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এটা একই তার মন্ত্র, তার গুণ এবং কর্ম। সেই কর্মই হচ্ছে উদ্যোগীর প্রধান অস্ত্র, এবং এই প্রধান অবলম্বনকে করেই আমাদের ভবিষ্যতের পথ পরিচালনা করতে হবে। এবং এই ক্ষেত্রে আমাদের এই ভারত সেবাশ্রম সংঘ সেবার প্রতিমূর্তি, উদ্যোগের প্রতিমূর্তি এবং নিষ্ঠার প্রতিমূর্তি। এই সেবা, উদ্যোগ, নিষ্ঠার এই ত্রয়ী সমন্বয়কেই আমাদের উদ্যোগের ভাবনাকে সমন্বয় করতে হবে। আজ আমরা এক গভীর সংকটের মধ্যে সম্মুখীন, যেখানে হতাশা, নিরাশা, দুরাশা, অনিশ্চয়তা আমাদের ঘিরে আছে। কিন্তু এই হতাশা, নিরাশা, দুরাশার মাঝখানে একটাই আলোর দিশা, সেটা হচ্ছে উদ্যোগ, সেই ইচ্ছা। সেই ঘরে ঘরে ইচ্ছাকে আমাদের কাজের মাধ্যমে, কর্মসংস্থানের মাধ্যমে, কর্মমুখরতার মাধ্যমে ছড়িয়ে দিতে হবে। তবেই আমরা নতুন দিশা দেখতে পাবো, নতুন জগৎ দেখতে পাবো, নতুন মানুষের মধ্যে স্বপ্ন দেখতে পাবো, এবং মানুষের প্রতি মানুষের যে আমাদের ভালোবাসা, বিশ্বাস এবং যে প্রেরণা, সেই প্রেরণা স্বামী প্রণবানন্দজির জায়গায় যিনি যুগাবতার হিসেবে যুগে যুগে আমাদের মনে, হৃদয় এবং সব জায়গায় জীবের মধ্যে ছড়িয়ে আছেন। তখনই আমরা বলতে পারবো, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিচ্ছে ঈশ্বর। জীবের মধ্যেই শিব, এবং শিবের মধ্যেই আমাদের জীবন, এবং জীবন, জীব এবং শিব এই ত্রয়ী সমন্বয়ে আমরা জীবনকে নতুন দিকে নিয়ে যেতে পারবো। নমস্কার। আমি জানাচ্ছি যে ওনার একটু ছোট্ট করে বায়োগ্রাফিটা জানাতে চাইছি। যে 1861-এ জন্ম বাংলাদেশে, মারা গেছেন 1944, 82 বছর জাস্ট ক্রস করেছেন। বাবার নামও লিখেছি আমি। স্কুলটা দেখুন, 1870-তে হেয়ার স্কুলে কলকাতায় ভর্তি হয়েছিলেন। আবার 1872-তে কলেজ ছেড়ে দেন। একটা বিশাল ডিসেন্ট্রি হয়েছিল ওনার। সেই ডিসেন্ট্রি হওয়ার পরেই ওনার মানে পড়াশোনা প্রচুর পরিমাণে হ্যাম্পার হয়। কিন্তু আবার 1874-এ আবার কলকাতায় ফিরে আসে এবং হেয়ার স্কুলে, আলভার্ট স্কুলে ভর্তি হন। কিন্তু আবার 1874-এ উনি আবার ব্যাক করেন। আমি জাস্ট দেখুন কিভাবে একটা জীবনের ছন্দ মানে উঠছে আর পড়ছে দেখুন। আবার 1879-এ কলেজে ভর্তি হলেন, এসে কলকাতায় বিদ্যাসাগর কলেজে। তারপরে আপনি দেখুন কি হলো ওনার, এইবার হলো টার্নিং পয়েন্টে। সেই সময় বিদ্যাসাগর কলেজ বা মেট্রোপলিটন ইউনিভার্সিটি যখন পড়তেন, সেই সময় প্রেসিডেন্সি কলেজে আলেকজান্ডার পেটলার বলে একজন কেমিস্ট বা সায়েন্টিস্ট উনি লেকচার দিতেন। ওই লেকচার পড়ার পর যে মানুষ সাহিত্যের প্রতি অনুরক্ত ছিল, উনি সোজা চলে এলেন কেমিস্ট্রির প্রতি অনুরাগ। এটাই হচ্ছে টার্নিং পয়েন্ট। প্রত্যেক আমি সমস্ত যারা স্টুডেন্ট বা যারা আছে প্রত্যেকে আমি মনে করি জীবনের কোনো একটা সময় একটা টার্নিং পয়েন্ট আসে, এবং সেই টার্নিং পয়েন্টই তার জীবনের পথে চলার পথে সে পাথেও থাকবে, এবং সেই পথে চললে সে জীবনে উন্নতির পথ দেখবে। তারপরে উনি বিয়ে ভর্তি হলেন ইয়েতে, আপনার বিদ্যাসাগর কলেজ থেকে বিয়ে কমপ্লিট করলেন। করার পর সত্ত্বেও যেহেতু উনি লিটারেচারে অনুরক্ত ছিলেন, উনি অন্যান্য ভাষাও শিখতেন, ল্যাটিন, ফ্রেঞ্চ শিখলেন। এরপরে কি করলেন, উনি একটা পরীক্ষা হয় লন্ডন ইউনিভার্সিটিতে পড়তে গেলে, সেই গিলক্রিস্ট স্কলারশিপ পেয়ে গেলেন। দেখুন কিভাবে দিনের পর দিন একটার পর একটা পরিশ্রম করে করে 1882-তে চলে এলেন। 82-তে উনি স্কলারশিপ পেলেন, বিদেশ চলে গেলেন, লন্ডন ইউনিভার্সিটিতে এডিনবার্গে গিয়ে ওদের যে ক্যাম্পাসে ভর্তি হলেন। ওখান থেকে উনি বিএসসি কমপ্লিট করলেন 1885-এ। আবার দেখুন 87-এ ডিএসসিও কমপ্লিট করলেন, মাত্র 27 ইয়ার্সে। এই হচ্ছে ওনার জীবনের পথ। এরপরে ওনার জার্নি শুরু হলো 1880-তে। উনি কলকাতায় ফিরলেন, কিন্তু কোনো ভালো পজিশন ওনাকে দেওয়া হলো না। ওনার সম্বন্ধে অনেক রেকমেন্ডেশন এলো, কিন্তু দেওয়া হলো না। ওনাকে কি করা হলো, একজন টিচার হিসাবে সিম্পল রাখা হলো। উনি তখন বাধ্য হয়ে আচার্য জগদীশ চন্দ্র বসুর সঙ্গে কাজ করতে আরম্ভ করলেন। পরে 89-এ উনি প্রেসিডেন্সি কলেজে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হয়ে জয়েন করলেন। আপনি দেখুন কোথায় শুরু হলো জীবন। এরপর উনি শুরু হলেন আসল জীবনের লক্ষ্য। উনি হয়ে গেলেন, দেখলেন যে আমাদের পশ্চিমবঙ্গ, স্পেসিফিক্যালি উনি মানে ইন্ডিয়ান হলেও ওনার ভালোবাসা ছিল পশ্চিমবঙ্গ। অর্থাৎ তখনকার দিনে আমরা বলি বাংলাদেশই বলি, বা পশ্চিমবঙ্গ তো তার নাম ছিল না, বাংলা ছিল, বঙ্গ ছিল। ওনার মধ্যে ছিল যে আমরা দেখেছি বাইরে থেকে, যেহেতু ফরেন থেকে উনি ঘুরে এলেন, উনি দেখছেন সবই বাইরে থেকে আসছে, আমরা সেগুলো ব্যবহার করছি। আমাদের এখান থেকে জুট
জুট যে চলে যাচ্ছে, জুটের সমস্ত যে জুটের ব্যাগ, জুটের সমস্ত বস্তা বাইরে চলে যাচ্ছে, আমরা কিছু করতে পারছি না। এখানে বিভিন্ন রকমের নীল চাষ হচ্ছে, চলে যাচ্ছে বাইরে, বাইরে থেকে প্রোডাক্ট হয়ে বেরিয়ে আসছে। অর্থাৎ আমরা শুধু মানে মানে ইম্পোর্ট করছি, কোনো এক্সপোর্ট করছি আমাদের যে র মেটেরিয়াল গুলো, প্রচুর ড্রাগ, প্রচুর মেডিসিনস, প্রচুর কেমিক্যাল সবই বাইরে থেকে আসছে। অর্থাৎ হলো কি, আমাদের দেশ থেকে অর্থ বাইরে চলে যাচ্ছে, ভালো ভালো আমাদের যে রিসোর্স চলে যাচ্ছে, আর সেইগুলো প্রোডাক্ট হয়ে এসে আমরা ব্যবহার করছি। তখন উনি বললেন আমি বেঙ্গল কেমিক্যাল খুলবো। দেখুন 12 এপ্রিল 1901 উনি একটা বেঙ্গল কেমিক্যাল খুললেন। সেখানে ড্রাগ হবে, মেডিসিনস হবে এবং ডিফারেন্ট টাইপ অফ ক্লিনজিং প্রোডাক্ট তৈরি হবে, এই সমস্ত উনি শুরু করলেন। এরপর উনি শুরু করলেন যে না, আমরাই আমাদের নিজস্ব ইন্ডাস্ট্রি তৈরি করব। বিভিন্ন রকম ইন্ডাস্ট্রিতে উনি প্রচুর পরিমাণে উনি সাপোর্ট করলেন, উনি অ্যাডভাইস করলেন। এই টেক্সটাইল, সোপ, সুগার, তখন আপনারা যদি খেয়াল করে দেখবেন ওই পিরিয়ডে ওয়েস্ট বেঙ্গলের বুকে কত রকমের ফ্যাক্টরি তৈরি হয়েছিল, ছোট বড় সব রকমের ফ্যাক্টরি হয়েছিল। ইন দ্য মিন টাইম 1904 সালে উনি আবার ব্যাক করলেন, ইউরোপে স্টাডি ট্যুরে গেলেন। ওখানে বড় বড় সায়েন্টিস্টের সাথে উনি দেখা করলেন, করে আবার 1960 উনি এতে চলে এলেন। কিন্তু এখান থেকে এসে ইন্ডিয়া ব্যাক করে 1916 উনি রিটায়ার করলেন প্রেসিডেন্সি কলেজ থেকে। তারপরে কি করলেন, আশুতোষ মুখার্জি, ভাইস চ্যান্সেলর ক্যালকাটা ইউনিভার্সিটি, ওনাকে প্রেস সায়েন্স কলেজ, যেটা আমরা বলি এখন সায়েন্স কলেজ, আমরা নিশ্চয়ই জানেন, যেটা এপিসি রোডের ওপরে আছে, রাজাবাজার সায়েন্স কলেজ বারে বিখ্যাত, ওখানে উনি এসে জয়েন করলেন অ্যাজ এ প্রফেসর। এরপর ওনার শুরু হলো আসল এক্সপেরিমেন্টাল কাজ। উনি দিনের পর দিন এক্সপেরিমেন্ট করলেন, প্রচুর ফেলোশিপ পেলেন, প্রচুর টাকা পেলেন, কিন্তু সমস্ত টাকা যা ওনার অর্থ বা ওনার যে সমস্ত রেমুনারেশন উনি বিলিয়ে দিলেন সবার মধ্যে। এক করলেন সায়েন্স কলেজে ডেভেলপমেন্ট করার জন্য, ল্যাব সেট আপ করলেন, নিজেই সমস্ত পয়সা দিলেন, গভর্নমেন্ট থেকে টাকা পেলেন না, তা সত্ত্বেও উনি করলেন। এইভাবে সারা জীবন একটা স্টেট তার ডেভেলপমেন্টের জন্য উনি করে গেলেন। এটাই হচ্ছে তার জীবনের আসল মানে দেশের জন্য করা। এরপর 1976 উনি রিটায়ার করলেন 75 ইয়ার্সে অ্যাজ এ প্রফেসরশিপ। নেক্সট আমি দেখাচ্ছি, দেখুন ওনার অটোবায়োগ্রাফি যদি দেখেন, উনি লাইফ এন্ড এক্সপিরিয়েন্স অফ এ বেঙ্গলি কেমিস্ট। অদ্ভুত ব্যাপার, ইংরেজি জানেন, ল্যাটিন জানেন, ফ্রেঞ্চ জানেন, কিন্তু বাংলা ভোলেননি। উনি বাংলা কেমিস্ট্রি লিখেছেন, আত্মচরিত বলে বাংলায় লিখেছেন, তার অপূর্ব লেখা, 400 প্রায় 85-86 পাতার লেখা একটা বই আত্মচরিত্রে, কি সুন্দরভাবে অপূর্বভাবে তার জীবন চরিত্র উনি লিখেছেন। আমাদের বলে রাখছি যে ওনার যে সমস্ত স্টুডেন্ট ছিলেন তাদের মধ্যে মেঘনাথ সাহা, সত্যেন্দ্রনাথ বোস, শান্তিস্বরূপ ভাটনাগর, জ্ঞানচন্দ্র ঘোষ, জ্ঞানেন্দ্রনাথ মুখার্জি, এদের কথা আপনারা শুনে থাকবেন, পড়ে থাকবেন। এরা সমস্ত রিমার্কেবল সায়েন্টিস্ট পরের দিকে হয়েছেন। সব থেকে বড় কথা জীবনে যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে ডিসিপ্লিন। উনি ডিসিপ্লিন মানতেন, কাউকে দিয়ে উনি কাজ করাতেন না, নিজের কাজ নিজে করতেন, নিজের সমস্ত ডায়েট হ্যাবিটস নিজের মতো উনি চলতেন। এতটাই উনি মানে পরিশ্রমী এবং স্বাবলম্বী, এতটাই তার মনের জোর। একজন মহাপুরুষই বলবো, যিনি অসুস্থ, দিনের পর দিন ভোগেন, তার শীর্ণকায় দেহ, কিন্তু দেখুন চলার পথে কেউ ওকে বাধা দিতে পারেননি। আমি সেটাই বলতে চাইছি যে উনি কি ধরনের কত অ্যাওয়ার্ড পেয়েছেন। আপনি দেখুন, খালি ইয়ার ওয়াইজ দেখুন, 1912, 1919, 1902, 1935, 43, কি না ওনার অ্যাওয়ার্ড, কি না ওনার মানে অ্যাকসেপ্টেন্স। দেখুন কত ধরনের পেয়েছেন, দেখুন কোন ফিল্ডে উনি কাজ করেছেন। দেখুন ইনঅর্গানিক কেমিস্ট্রি, অর্গানিক কেমিস্ট্রি, যারা পড়ে থাকবেন রসায়নে, কত আবিষ্কার আমি দেখেছি, 14টা কেমিক্যাল উনি আবিষ্কার করেছেন। তারপরে ওনার ইনস্টিটিউশন, ওনার যে পিএইচডি থিসিস কার কাছে করেছেন জানেন? এই আলেকজান্ডার ক্রাম ব্রাউন, ওয়ান অফ দ্য বিগেস্ট সায়েন্টিস্ট। এরপরে দেখুন কত রকমের মেডেল, রেকগনিশন। একটা ওই ওনার দিকে তাকিয়ে, বাদিকে আমি ছবি দিয়েছি, প্রতিটা ছবির মুহূর্তে মুহূর্তে ওনার দিকে তাকাচ্ছি যে এইরকম একটা দাড়ি রাখা একটা শীর্ণকায় লোক, মানে একটা মহাপুরুষ, কিভাবে জীবনে কত কি অ্যাচিভমেন্ট করেছেন, অথচ কি সাধারণ। এই হচ্ছে তার কতগুলো ডিএসসি প্রাইজ পেয়েছেন, দেখুন এই হচ্ছে তার ফেলিসিটেশন, কত ফেলিসিটেশন উনি পেয়েছেন। আমি এক করার চেষ্টা করেছি, দেখাতে চেয়েছি যে উনি কি না কি করেছেন, না কি না কি ওনার পাওয়ার কোনো শেষ নেই, মানে সবই পেয়েছেন উনি। এনার হচ্ছে বই লেখা, বিভিন্ন রকমের বই লেখা, এই হচ্ছে ওনার ডিসকভারি। আসল উদ্দেশ্য, আমরা যারা বিজ্ঞানী, আমরা যারা পড়াশোনা করি, আমাদের প্রত্যেকে জানা উচিত
এমন কিছু কেমিক্যালস উনি আবিষ্কার করেছিলেন যে দিগন্ত সৃষ্টি করেছে। এই যে কেমিক্যালস মার্কিউরাস নাইট্রাইট করেছেন, অ্যামোনিয়াম নাইট্রাইট করেছেন, অর্গানিক সালফার, কোঅর্ডিনেশন কম্পাউন্ড, এইসব বিভিন্ন রকমের সমস্ত মানে কেমিক্যালস উনি বানিয়েছেন, যেটা পরের দিকে মানে কেমিস্ট্রিতে, রসায়নে দিগন্ত বিস্তার করে দিয়েছে। এছাড়া উনি একটা সুন্দর এক্সপেরিমেন্ট করেছেন, আমি দেখলাম সেখানে। উনি এই যে ফ্যাট, অয়েল, ঘি, এর মধ্যে মাস্টার অয়েলে যদি কোনো রকমের অ্যাডাল্টারেশন, ভেজাল দেওয়া হয়, সেটা কিভাবে পরীক্ষা করে বার করানো যায় সেটাও উনি বার করেছেন। উনি দেখেছেন মেনলি মেট্রোপলিটন সিটিগুলোতে, শহরের বুকেতে সমস্ত যারা মানে মানে যারা কি বলবো আনস্ক্রুপুলাস পিপলস, তারা কিভাবে ওই অ্যাডাল্টারেশন, ভেজাল দিয়ে জিনিসটাকে নষ্ট করে, সেইগুলো উনি ব্যাখ্যা করেছেন। তো এই ওনার বেঙ্গল কেমিক্যালস আর এই ওনার প্রোডাক্ট এখনো আপনারা জানি, আমি কেন বলছি এইগুলোকে একটু ছোট্ট করে দেখে নিন। যে ন্যাপথলিন, বল কিল, ব্লিচিং পাউডার, হোয়াইট টাইগার ক্লিনিং ফেনিয়াল, ক্যান্থারাইডিন, ইউথেরিয়া ক্রিম, হারপিক অ্যান্ড বেনসানি দিয়ে এই সমস্ত প্রোডাক্ট এখন মার্কেটে আছে। কিন্তু দুঃখের বিষয়, এমন আমাদের দেশের যে সমস্ত মাল্টি ন্যাশনাল কোম্পানি, তাদের যে মার্কেটিং বিজনেস স্ট্র্যাটেজিতে আমাদের পশ্চিমবঙ্গের বুকে তৈরি হওয়া এই সমস্ত প্রোডাক্ট কিন্তু হারিয়ে যায়। আমরা জানি না যে এই প্রোডাক্টের কি ধরনের গুণ, আমরা ভালো করে স্টাডি করি না যে একটা ক্ষুদ্র ব্যবসায়ী বা ক্ষুদ্র শিল্প কিভাবে নিজেকে ডানা মেলে ওড়ার চেষ্টা করছে। কিন্তু আমরা জেনেও আমরা দু একটা প্রোডাক্ট ছাড়া বেশিরভাগ প্রোডাক্ট আমরা ব্যবহার করি না। এবং এই যে প্রোডাক্ট যে ম্যানুফ্যাকচারিং প্রসেস, আপনারা যদি কোনো সময় দেখার সুযোগ পাবেন যে কোনো যে প্রোডাক্ট আমরা মার্কেট থেকে, মাল্টিন্যাশনাল কোম্পানি থেকে তৈরি হয়ে আসে, তার থেকে অনেক অনেক কোয়ালিটেটিভ অ্যাপ্রুভড। এবং আমরা অনেক মানে আমরা যারা কারখানা থেকে এসেছি, ফ্যাক্টরি থেকে এসেছি, আমরা দেখেছি, আমি স্পেসিফিক্যালি এগুলোকে স্টাডি করেও দেখেছি যে আমরা যে প্রোডাক্ট বিভিন্ন কোম্পানি থেকে প্রোডাক্ট করে, তাদের থেকে প্রোডাক্ট কোনো অংশে মানে খারাপ নয়, উপরন্তু অনেক অনেক উৎকৃষ্ট ধরনের। বাট কিন্তু আমরা আমাদের এমনই মানে আর কি, যে আমাদের দৃষ্টিভঙ্গি বা আমাদের চাওয়া পাওয়া, যে আমরা নিজের ঘরের জিনিসকে ফেলে দিয়ে বাইরের জিনিসকে আমরা করছি। এইরকম যদি ছোট ছোট ইন্ডাস্ট্রিকে আমরা বাঁচাতে পারি, আমাদের নিজেদের মধ্যে আমরা সেগুলো ব্যবহার করতে পারি, ডেফিনেটলি আমাদের পশ্চিমবঙ্গের বুকে কেন ইন্ডাস্ট্রি আসবে না, অনেক ছোট ছোট ইন্ডাস্ট্রি আসতে পারে। তো এই হচ্ছে তার প্রোডাক্ট, হাইজিন অ্যান্ড হেলথ কেয়ার প্রোডাক্ট আমি দেখালাম। আমি দেখাতে চাইছি এই যে ওনার যে বেস্ট, ওয়ান অফ দ্য বেস্ট স্টুডেন্ট জ্ঞান ঘোষ, আপনার নাম শুনে থাকবেন, জ্ঞান ঘোষ পলিটেকনিক কলেজ আছে, উনি ডাইরেক্টর ছিলেন আইআইটিতে। উনি কি সুন্দরভাবে ওনাকে ট্রিবিউট করেছেন, ওনাকে বলেছেন, ওনার সম্বন্ধে যে সমস্ত অলংকার ব্যবহার করেছেন, অ্যাডজেক্টিভস ইউজ করেছেন, আপনি আমরা যদি সাবজেক্টগুলো পড়ে দেখবেন কি সুন্দরভাবে ওনার সম্বন্ধে বলেছেন যে উনি কি, ওনার মানে কোনো কিছুতে ব্যাখ্যা করা যায় না যে উনি কি ছিলেন। বিদ্যের জাহাজ, একজন বিশাল শিক্ষাবিদ, একজন দার্শনিক, একজন আপনার কি বলবো সাহিত্যিক, সাংস্কৃতিক, সাধারণ মানুষের প্রতি ওনার যে কি বলবো দয়ালু ভাব, এভরিথিং। তেমনি তার কেমিস্ট্রি বা স্বাস্থ্য মানে বিজ্ঞানের উপর তার ইনডেপথ নলেজ, সমস্ত কিছু সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন এই জ্ঞানচন্দ্র ঘোষ, উনি যিনি আইআইটির ডিরেক্টরও ছিলেন ওনার সময়ে। তো এরপরে দেখছেন এই এক্সপ্রেশন অফ থটস, আমি এইটা ছোট্ট করে বলে আমি ক্লোজ করতে চাইছি। কারণ উনি একজন শুধু বিজ্ঞানী নয়, উনি একজন আচার্য, শিক্ষাবিদ নন, উনি এমন একজন লোক, ওনার মনের কথা উনি খুলে বলতে চাইছেন। উনি বলেছেন, আমি ছোট্ট করে বলছি, উনি বলতে চাইছেন আমরা বাঙালিরা শুধু ভাত খেতে ভালোবাসি, আমরা শুধু একটা ছোট চাকরি, একটা ক্লারিক্যাল জব পেলেই আমরা খুশি হই, এর বাইরে আমরা কিছু করতে পারি না। তাহলে আমাদের কি হয়, আমাদের এখানে ব্যবসা হয় না, আমরা ব্যবসা করতে পারি না, বাইরে থেকে অন্য রাজ্য থেকে এখানে এসে ব্যবসা করে যায়, তারা প্রফিট নিয়ে চলে যায়, এখানে তারা কোনো ডিস্ট্রিবিউশন বা অন্য কোনো প্রায়োগিক অ্যাপ্লিকেশন বা করে না। এইভাবে দিনের পর দিন আমাদের সমস্ত যে অ্যাসেট, আমাদের যে প্রপার্টি, আমাদের যে সম্পদ অন্য দেশে চলে যাচ্ছে। অর্থাৎ আমরা আমাদের নিজের দেশেতেই মানে নিজের রাজ্যেই আমরা ভিখারি হয়ে যাচ্ছি। এই কথাটা উনি সুন্দরভাবে বলতে চাইছেন। উনি বলতে চাইছেন যে আমি এই কারণেই আমি এখানেই আমি শিল্প তৈরি করতে চেয়েছি, আমি এখানেই বিজ্ঞান করতে চাইছি। এই আমাদের বুকেই এই সায়েন্স কলেজ, রাজাবাজার সায়েন্স কলেজে আমি এখানে সৃষ্টি তৈরি করেছি, বিভিন্ন কেমিক্যাল প্রোডাক্ট তৈরি করেছি, তার জন্য এই ফ্যাক্টরি করেছি। উনি বারবারই উদ্যমী হতে বলছেন, যেটা আজকের বক্তব্যে মানে আজকের যে প্রাসঙ্গে এই আজকে অনুষ্ঠান হচ্ছে, যে উদ্যমী স্কিল।
অদ্ভুত লাগলো এবং খুব ভালো লাগলো এবং আমার খুব আশ্চর্য লাগলো বলবো এই কারণে যে এত সুন্দর পিআইএমটি একটা পয়েন্ট মানে একটা জিনিসকে তৈরি করছেন, মানে একটা জিনিসকে ওনারা মানে থিম হিসাবে আজ করেছেন এবং প্রতি বছর পালন করছেন। তো যারা আমরা এতদিন মানে পিছন দিকে ছিলাম আমাদের অবশ্যই সামনে আসতে হবে এবং এই সংস্থার এই যে প্রণবানন্দ ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট টেকনোলজি তারা যার আন্ডারে, সেই আমি বলতে চাইছি ভারত সেবা সংঘকে সঙ্গে হাতে হাত মিলিয়ে আমরা চলতে হবে এবং চলবো এই আশা করছি। আমি বলতে চাইছি যে আমার যে বক্তব্যের মধ্যে পড়ছে যে আমাদের যে রাজ্য কেন আমরা ফেলিওর হচ্ছি ইন্ডাস্ট্রিয়ালাইজেশনে, আমি তার কতগুলো পয়েন্ট বলতে চাইছি। যারা এখানে আছেন, যারা এখানে পার্টিসিপেন্টস আছে, তাদেরকে ছোট্ট ছোট্ট করে আমি বলতে চাইছি যে কেন হচ্ছে না এটা আপনারা জানুন, তবেই ওনাকে শ্রদ্ধা জানানো হবে। উনি যে বক্তব্য রেখেছেন, এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে উনি যে বলেছেন তার আত্মচরিতে, সেটাকে আমি বলতে চাইছি যে আমাদের এখানে শুধু স্মল ইন্ডাস্ট্রি হয়, বিগ ইন্ডাস্ট্রি হয় না। এবং বিগ ইন্ডাস্ট্রিগুলো যেগুলো থাকে সেগুলো বন্ধ হয়ে যায়। ধরে নিন লাস্ট 45 ইয়ার্সের মধ্যে আমরা বহু বিগ ইন্ডাস্ট্রিজ বন্ধ হতে দেখেছি এবং আমরা বলছি যে বিগ ইন্ডাস্ট্রি না থাকলে স্মল ইন্ডাস্ট্রিজ আসবে না, স্মল ইন্ডাস্ট্রিজ থাকবে না, অ্যান্সিলারিজ ইন্ডাস্ট্রিজ থাকবে না, অর্থাৎ কোনো ইন্ডাস্ট্রি আস্তে আস্তে এখানে তৈরি হতে পারবে না। সো অন্যান্য যদি স্টেটের সাথে কম্পেয়ার করেন, সে আপনি বম্বে বলুন বা মুম্বাই বলুন বা আপনি গুজরাট বলুন বা আপনি এখন যদি হায়দ্রাবাদ কর্ণাটকও যান, ওখানে ইন্ডাস্ট্রি হচ্ছে, অর্থাৎ ওদের সাথে সাথে প্যারালালি ছোট ছোট ইন্ডাস্ট্রি হচ্ছে। আপনারা জানবেন যে লিলুয়া বা হাওড়াতে কত স্মল ইন্ডাস্ট্রিজ ছিল, সেগুলো বন্ধ হয়ে গেছে যেহেতু এখানে বিগ ইন্ডাস্ট্রিজ নেই। তাহলে আমাদেরকে সেই পথ দেখিয়ে দিতে হবে, বড় ইন্ডাস্ট্রিও করতে হবে, তাদের সাহায্যে আমাদের এখানে স্মল ইন্ডাস্ট্রিজ করতে হবে, আমাদের এখানকার প্রোডাক্ট আমাদের তৈরি করতে হবে, অন্য স্টেট থেকে প্রোডাক্ট আমাদের এখানে আসবে, শুধু আমরা কনজিউম করব। সে করলে আমাদের পশ্চিমবঙ্গের বুকে আমাদের অর্থনৈতিক উন্নতি হবে না, এইটুকু আমি বলতে চাই। আর বলতে চাই আমাদের যে মেন্টালিটি ইনডিসিপ্লিন, সেই মেন্টালিটি চেঞ্জ করতে হবে। আমরা কাজ চাই কিন্তু কাজ করব না, এই প্রবণতা আমাদের থাকলে চলবে না। এই মাথায় রেখে আমি নতুন যারা প্রজন্ম বা যারা আসছে বা দেখবে এই দেশকে পরিচালনা করবে, তাদেরকে প্রত্যেককে আমি বলছি যে তোমরা ডিসিপ্লিনড হও, তোমরা কাজের প্রতি অনুরক্ত হও, কাজকে ভালোবাসো, ছোট ছোট ইন্ডাস্ট্রি করার জন্য বা ছোট ছোট কারখানা বা প্রোডাক্ট তৈরি করার জন্য সেই সমস্ত উদ্যমী হও, তবেই আমাদের পশ্চিমবঙ্গ বাঁচবে। তেমনি আমাদের আমাদের যে এই মহান ব্যক্তিত্ব এই আচার্য পূর্ণচন্দ্র রায়কে আমাদের সম্মান জানানো, ওনার ওই 160তম জন্মতিথিতে এটা সাফল্য অর্জন করবে, এইটুকু আমি বলে আমার বক্তব্য শেষ করছি। থ্যাংক ইউ। সর্বপ্রথমে আমি ধন্যবাদ জানাই পিআইএমটি ভারত সেবাশ্রম সংঘকে তাদের এই সেমিনার আয়োজন করার জন্য, আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের জন্মদিন উপলক্ষে বঙ্গীয় উদ্যমী দিবস পালন করার জন্য যে আয়োজন করেছেন, এই জন্য বিশেষ ধন্যবাদ। শ্রদ্ধা জানাই ভারত সেবাশ্রম সংঘের গুরু মহারাজকে তার আশীর্বাদের জন্য। আমরা এই যে সেমিনার বা এই যে আলোচনা সভা করেছি, মূলত গ্রামীণ এন্টারপ্রিনারশিপ বা উদ্যমীদের ট্রেনিং দেওয়ার জন্য, উদ্যমীদের উদ্যম দিয়ে জীবনে প্রতিষ্ঠিত করার জন্য যে ব্যবস্থা আমরা বিভিন্ন সময় নিই বা যে ব্যবস্থা হতে পারে বিভিন্ন সময়, সেটা নিয়ে আমরা এই আলোচনা সভাটা করব। তো আমি 24 পরগনা দক্ষিণের রুরাল সেলফ এমপ্লয়মেন্ট ট্রেনিং ইনস্টিটিউটের ডিরেক্টর ছিলাম দীর্ঘ 5 বছর, এবং ওটা মিনিস্ট্রি অফ রুরাল ডেভেলপমেন্টের গাইডেন্সে চলে। ইউনাইটেড ব্যাংকের একটা প্রতিষ্ঠান, স্পন্সর বাই ইউনাইটেড ব্যাংক। তো আমি 5 বছর ট্রেনিং দেওয়া হয়েছে মূলত গ্রামীণ ছেলে এবং মেয়েদের বিভিন্ন প্রকল্পে, যেমন মোবাইল ডিপেন্ড ট্রেনিং, টেলারিং ড্রেস ডিজাইনিং এবং
গ্রামের এক্সট্রিম গ্রামে যারা রয়েছে, যাদের আর্থিক অবস্থার পরিপ্রেক্ষিতে যদি যারা কিছু করতে চায়, তাদের জন্য আছে রঙিন পাখি চাষ অল্প অল্প পুঁজিতে, রঙিন মাছ চাষ অল্প পুঁজিতে, হ্যাঁ, এবং যেগুলোর মার্কেট আছে। হ্যাঁ, ডিপ সুন্দরবনের জন্য কাঁকড়া চাষ প্রকল্প, হ্যাঁ, সেই জন্য আমরা ট্রেনিং দিয়েছিলাম। মোদ্দা কথা, যে কাজ করে ছেলেরা করে খেতে পারবে সেই ব্যাপারে আমরা বিভিন্ন ট্রেনিংয়ের ব্যবস্থা করেছিলাম। শুধু আমরা নয়, এরকম বিভিন্ন প্রতিষ্ঠান, হ্যাঁ, সরকার এই ধরনের ট্রেনিংয়ের ব্যবস্থা করছেন এখনও। কিন্তু এই ব্যাপারে একটি সমস্যা হচ্ছে, তাদের উদ্যমের অভাব। তারা ডাকছে, আসছে, ট্রেনিং নিচ্ছে, নেওয়ার মতো নিচ্ছে, কাজের কাজ কিছু হচ্ছে না। বেশিরভাগ ক্ষেত্রেই সাকসেস রেট খুব কম হয়ে যায়, কারণ যারা এখানে ট্রেনিং নিতে আসে তারা মোস্টলি ডিমোটিভেটেড হয়ে আসে। যেমন ধরুন, একটি ছেলে বা মেয়ে যখন ক্লাস 9-এ ওঠে, তখন তার বাবা বলে সামনে মাধ্যমিক, বি সিরিয়াস, ভালো করে পড়াশোনা কর। টিচার বলে সামনে মাধ্যমিক, ভালো করে পড়াশোনা কর। কিন্তু কেউ তাদের বলে না যে আমরা কি করে এগোবো, আমরা কি করে আমাদের কিছু ভিশন দাও, যে জীবন এগিয়ে যাওয়ার কোনো রাস্তা বাতলাও। এই ব্যাপারে নোবডি ইজ দেয়ার। না বাবা মা বলতে পারেন, না টিচার বলেন। যার ফলে তারা জীবন সম্বন্ধে বা জীবিকার ব্যাপারে, জীবনের ভবিষ্যৎ ব্যাপারে, তাদের ভিশনের ব্যাপারে তারা আস্তে আস্তে ডিমোটিভেট আরম্ভ করে। তারা ভাবতে শুরু করে, আমার তো কেউ নেই, আমি গরিব মানুষ, আমার তো কেউ নেই, কী হবে পড়াশোনা করে। এই ডিমোটিভেটেড ছেলেদের ধরার জন্য দরকার, যখন তারা ক্লাস 9 বা 10-এ ওঠে, তখন তাদের মোটিভেশনাল ক্লাস, সফট স্কিল বা উদ্যমী কিছু ক্লাস, কিছু ট্রেনিং, কিছু সেমিনার ব্যবস্থা করা, যাতে তারা জীবনের একটা উদ্দেশ্য খুঁজে পায়, জীবনের দর্শন খুঁজে পায়, জীবনের ভিশন খুঁজে পায়। এবং এটা করার জন্য আমি বলি, ক্যাচ দেম ইয়াং, মানে এই সময় তাদের ধরো, না হলে তারা ডিমোটিভেটেড হয়ে যাবে, ডিমোটিভেট হয়ে জীবন দর্শন বা জীবনের উদ্দেশ্যটা হারিয়ে ফেলবে। এখন এই ক্যাচ দেম ইয়াং বা মোটিভেশন ট্রেনিং অ্যাট 9, 10, 11 এই স্টেজে যদি শুরু করা যায়, তবেই ব্যাপারটা কার্যকরী হবে। নাহলে অ্যাট ডিফারেন্ট স্টেজেস ফ্রম 9, 10, 11, 12 কলেজে তারা পড়াশোনা ছেড়ে দিয়ে একটা ভিশনলেস একটা যুব সম্প্রদায় তৈরি হবে। এই ভিশনলেস সম্প্রদায়কে আটকাবার জন্য দরকার মোটিভেশনাল ট্রেনিং। অ্যাটলিস্ট স্কুল বা বিভিন্ন সংগঠন বা সরকারি তরফ থেকে করা যেতে পারে, প্রতিটি স্কুলে 9, 10, 11, 12 ছাত্রছাত্রীদের সপ্তাহে একদিন এই মোটিভেশনাল ক্লাস বা মোটিভেশনাল ট্রেনিং ক্লাস বা সেমিনার অন মোটিভেশন অ্যাটলিস্ট ফর 2 আওয়ার্স যদি করা যায়, তাহলে আমরা যে উদ্দেশ্যে ট্রেনিংগুলো করি, এন্টারপ্রেনারশিপ ট্রেনিংগুলো করি, বা এন্টারপ্রেনারদের জীবনে প্রতিষ্ঠা পাওয়ার জন্য, ভিশন সেট করার জন্য তারা মিশন তৈরি করতে পারে, হ্যাঁ, যেগুলো করি সেটা খুব সাফল্যমণ্ডিত হবে, খুব সাকসেসফুল হবে। আদারওয়াইজ ডিমোটিভেটেড ইয়ুথ, তারা সমাজের কোনো কাজে আসবে না, তাদের নিজেরও কোনো কাজে আসবে না, সমাজেরও কোনো কাজে আসবে না। সুতরাং ট্রেনিং অন মোটিভেশন, আমার ভাষা ক্যাচ দেম ইয়ুথ, হ্যাঁ, ক্যাচ দেম ইয়াং যদি ধরা যায়, তবে আমরা ভালো এন্টারপ্রেনার পাবো। বা ভালো এন্টারপ্রেনার তৈরি করতে গেলে ওই স্টেজে বা ওই সময় থেকে তাদের আমরা নাগালে আনতে চাই, তবে আমরা ভালো এন্টারপ্রেনার তৈরি করতে পারি। তো সাকসেসফুল এন্টারপ্রেনার, যেটা আমাদের ভবিষ্যতে যদি আমরা সাকসেসফুল এন্টারপ্রেনার তৈরি করতে পারি, তাহলে আমাদের গ্রামের, সমাজের, পরিবারের, হ্যাঁ, বা দেশের পক্ষে মঙ্গলদায়ক হবে। নমস্কার। আমি যেটা নিয়ে কথা বলতে চাইছি সেটা হচ্ছে ক্ষুদ্র শিল্প বা ক্ষুদ্র ব্যবসা বড় বাজারের জন্য, এবং তাকে কিন্তু সাস্টেইনেবল হতে হবে ওভার আ পিরিয়ড অফ টাইম। সে যাতে টিকে থাকতে পারে বিশ্বের বাজারে, বা সেই বাজার যে বাজারে সে ব্যবসাটা করতে চায়, এইটাই কিন্তু আমরা দেখি হয়ে ওঠে না। আমরা ব্যবসা শুরু করি, কিন্তু তারপর বিভিন্ন কারণে আমাদের কিন্তু সেই ব্যবসা গিয়ে আটকা পড়ে। এবং আরেকটা জিনিস, সেটা আমি অনেক বক্তার কাছে শুনলাম, তাদের প্রজ্ঞা, মেধা, তাদের অভিজ্ঞতা থেকে তারা খুব সুন্দর করে বললেন যে কোনো ব্যবসা শুরু করার পর তার কিন্তু একটা সাপোর্ট সিস্টেমও লাগে। সেই জায়গাটায় যেরকম প্রণবানন্দ ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট টেকনোলজি স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম করছে, আজকে স্কিল যেটা দরকার সেটা কিন্তু আগামী 5 বছর বাদে সেই স্কিলে আর হবে না, তার থেকে অনেক উন্নত স্কিল লাগবে। তাই জন্যে প্রত্যেক দিন নতুন না নতুন কিছু শিখে চলতে হবে। শিক্ষার কখনো শেষ নেই।
তো এই শেখাটা কিন্তু আমাদের প্রত্যেককে করতে হবে। হাতে পয়সা এসে গেলে এটার ভাবার জায়গা নেই যে আমি বোধহয় পরশুদিন বা আর 3-4 বছর বাদে মুকেশ আম্বানির মতন বড়লোক হয়ে যাবে। যত বড় বড় ব্যবসায়ী আছে তারা কিন্তু শিক্ষাটাকে ভীষণ অগ্রাধিকার দেয়। আমি দেখি ওরা লার্নিং অর্গানাইজেশনাল কালচার তৈরি করে, যাতে যে অর্গানাইজেশন সেই অর্গানাইজেশনে প্রত্যেকে যাতে শিক্ষার দিকে উন্মোচিত হয় এবং নতুন নতুন শিক্ষা পায়। তো আমি ছোট্ট করে প্রেজেন্টেশনটা দেবো, তাড়াতাড়ি করবো, আর একটা দুটো হয়তো ভিডিও তাড়াতাড়ি করে দেখিয়ে দেবো যে সব আইডিয়া কিন্তু অপরচুনিটি নয়। তাহলে আইডিয়াটা কি মানুষের মাথার থেকে বেরোলো, কিছু একটা দেখে ভাবলাম যে হ্যাঁ এটার সলিউশন তো এই করা যেত। এরকম আমরা এখানে একটা কাজ করছি ভিআইটিতে, কাজটা একটু বড়, একা পারতাম না। বিভিন্ন ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, কম্পিউটার সায়েন্স, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং সবাইকে একসঙ্গে করে নিয়ে আমরা একটা জিনিস করছি। আমি জিনিসটা সম্বন্ধে একটু ছোট করে বলি, তাতে বোঝা যাবে যে আমি কোত্থেকে ইন্সপিরেশনটা পেলাম। এবং অনেকেই কিন্তু এখানে যারা শুনছেন, যারা ব্যবসায়ী হতে চান, তারাও এটা করতে পারেন। একদিন খবরে দেখলাম যে হঠাৎ করে নাকি অ্যামাজন অরণ্যের আগুন লেগে গেছে, এবং সেই আগুন লাগার থেকে দেখলাম যে চাঁদে যে সব স্যাটেলাইট গুলো ঘুরছে বা আমাদের অরবিটে যে স্যাটেলাইট গুলো ঘুরছে পৃথিবী, তারা নাকি সেই আগুনের যে ধোঁয়া সেটাও ক্যাচ করতে পারছে। মানে এত বিশাল পরিমাণে আগুন লেগেছে। তাহলে কি হলো, ওটা আমার একটা ইন্সপিরেশনের কাজ করেছিল যে এই যে পলিউশনটা হচ্ছে, এই পলিউশনটায় তো প্রচুর জীবকুল তারা মারা যাবে। আবার একটা জিনিস হঠাৎ করে ভাবলাম, আচ্ছা এই পলিউশনটা তো সমুদ্রবক্ষেও হতে পারে। হঠাৎ করে কোনো একটা জাহাজ যদি তার ভেতরে প্রচুর তেল রয়েছে, তেল নিয়ে যাচ্ছে হয়তো আরব থেকে ভারতবর্ষে, আরবিয়ান কোনো বন্দর থেকে, তো হঠাৎ করে অয়েল স্পিলেজ যেটা আমরা বলি, পিপে ফেটে গিয়ে অনেক সময় অয়েল স্পিলেজ হয়, তো তাতে মেরিন ক্রিচার্স বা সামুদ্রিক প্রাণীর প্রাণনাশের সম্ভাবনা থাকে। কি করা যায়? তখন এই আমরা বাঙালিরা তো খুব মাছ খেতে ভালোবাসি, তো আমি তখন ভাবলাম যে আচ্ছা আর্টিফিশিয়াল মাছ বানানো যায় কি, যেটা ড্রোনের মতন আন্ডার ওয়াটারে যাবে এবং সে তার মধ্যে এমন একটা রাসায়নিক পদার্থ থাকবে যেটা ওই জলের যে ঘনত্ব সেটা যেহেতু বদলে যাচ্ছে তেল আসার জন্য, সেইটাকে ডিটেক্ট করে একটা ইলেকট্রিক্যাল পালস ছড়িয়ে দেবে জলের মধ্যে, যাতে কিনা সামুদ্রিক প্রাণীগুলো ভেতরে না চলে আসতে পারে। কাজটা কিন্তু খুব বড়, এবং কাজটা কিন্তু সারা পৃথিবীতে অনেক জায়গায় হয়নি। তাই জন্য আমরা ভিআইটিতে এই কাজে হাত দিলাম। একা তো পারা যাবে না, একা তো এত কিছু জ্ঞান গম্যি নেই, শুধু আমার মনের মধ্যে এই ভাবনাটা এসেছিল, তখন অনেককে ডেকে নিলাম। কেন এই গল্পটা বা কেন এই ঘটনাটা বললাম, অনেকের সঙ্গে বসতে হবে, একসঙ্গে ব্রেইন স্টর্মিং করতে হবে, অনেককে নিয়ে চলতে হবে, অনেকের সঙ্গে বসে তার যে শক্তিগুলো, তার যে স্ট্রেংথ গুলো, আর যেগুলো আমার উইকনেস, আমার দুর্বলতা গুলোকে মেলাতে হবে। আমি যে জায়গায় শক্তিবান আর অন্যরা যেখানে দুর্বল, আর অন্যরা যেখানে শক্তিবান আর আমি যেখানে দুর্বল, এটা যদি একত্রিত হয়, ব্যবসা হোক, নতুন প্রোডাক্ট হোক, নতুন মার্কেটে ঢুকবো নতুন ব্যবসা নিয়ে, সেটা হোক, সব সম্ভব। আমি যখন তামিলনাড়ুতে 2010-এ ঢুকি, তখন আমি যেখানে আমার ভেলোরের যেখানে আমি বিআইটি ক্যাম্পাসে আছি, সবাই জানতো ভেলোর বলতে চিকিৎসা করতে আসে লোকে। আজকে আমি উন্মুক্ত আহ্বান করে রাখলাম, যদি কেউ কখনো ভেলোরে চিকিৎসার কারণে আসে, সে যেন আমার সঙ্গে একবার যোগাযোগ করে। তাহলে আমি ভিআইটি ক্যাম্পাসের মধ্যে ভালো কি কি ঘটে চলেছে নিরন্তর, সেটা দেখাবো। আর আমার খুব ইচ্ছে আছে এই জিনিসটা পিআইএমটি প্রবীর বাবুর সঙ্গে আমার বহুদিনের পরিচয়, আমরা একসঙ্গে কলকাতাতে অনেক ট্রেনিং দিয়েছি। তো আমি এই যে এখানকার বেস্ট প্র্যাকটিস প্রসেস গুলো নিয়ে যেতে চাইছি, ওয়ার্কশপ করাতে চাইছি, যাতে নতুন নতুন ভাবনা আসতে পারে। আজকে সমাজে আমরা যে সমস্যাগুলোর সম্মুখীন হচ্ছি, তার সমাধান কি করে হয়, সেই সমাধানগুলো কি করে নতুন করে ব্যবসার দিকে এগিয়ে দিতে পারে। আমি জিনিসগুলো ইংরেজিতেই লিখেছি, তো তাই জন্য আইডিয়া জেনারেশন যেটা, সেটা কিন্তু নিরন্তর হয়ে যেতে হবে। একটা আইডিয়া নিয়ে আজ শুরু করলাম, কম্পিটিটরকে কিন্তু ছেঁকে ধরবে দুদিন বাদে, যদি আমি ভালো পয়সা করতে পারি। তখন আবার সেই আইডিয়াটাকে রিফাইন করতে করতে এগিয়ে নিয়ে যেতে হবে। উদাহরণ দিই একটা, এই যে উইন্ডোজ আমরা সবাই ল্যাপটপে পেয়ে গেছি, এই উইন্ডোজটা কি করেছে? 3.11, উইন্ডোজ এনটি, উইন্ডোজ 95, উইন্ডোজ 97, উইন্ডোজ 2000, উইন্ডোজ এক্সপি, উইন্ডোজ ভিস্তা,
মানে উইন্ডোজ প্ল্যাটফর্মটাকে ক্রমাগত এরা আরো ভালো বানিয়েই চলেছে। কম্পিটিটররা আর পেরে উঠছে না। তাই জন্যে যদি ভালো ব্যবসা করতে হয় আইডিয়া জেনারেশন ক্রমাগত করে যেতে হবে, শিখে চলতে হবে। এবার অপরচুনিটিটা তাহলে কি? অপরচুনিটিটা কিন্তু আইডিয়াটা নয়। আজকে যদি আমি বলি যে আমি আজকে এই ভারতবর্ষকে আজকে আমি পুরো কি যেন বলে করাপশন মুক্ত করে দেবো, দারুণ আইডিয়া। অপরচুনিটি আছে কি? অপরচুনিটি তৈরি করতে হবে, কিন্তু সেই অপরচুনিটিটা তৈরি করতে গেলে আরেকটা জিনিসও দেখতে হবে, ফিজিবিলিটি, মানে কতটা সম্ভবপর। ঠিক আছে, তাহলে কি কি ফিজিবিলিটি দেখতে হবে? টেকনোলজিক্যালি, তারপর পয়সা কত লাগবে ফাইন্যান্সিয়ালি, তারপর আমি যে টিম নিয়ে কাজ করব অর্গানাইজেশনালি, সেই টিমটার মধ্যে আমার সবাই যদি একই দিকে খুব স্ট্রং হয় তাহলে কাজ হবে না। মার্কেট ভাইবিলিটি, বাজার কিনবে কি, বাজারটা বাড়ছে কি, আমার ক্রেতা সংখ্যা বাড়ছে কি, সেই ক্রেতা সংখ্যা যদি কমে যায় তাহলে কিন্তু আর এক মুশকিল। ঠিক আছে, আর একটা যেটা গল্প দাঁড়াচ্ছে, কতজন ওই মার্কেটে ঢুকে পড়তে পারে। যেরকম হঠাৎ করে আজকে গাড়ির কারখানা কিন্তু কেউ করে উঠতে পারবে না, এন্ট্রি ব্যারিয়ার আছে, প্রচুর বড় ইনফ্রাস্ট্রাকচার লাগবে। কিন্তু আজকে আমি ধূপ বানাবো, কালকে আমি মিল্ক প্রোডাক্ট দিয়ে কিছু একটা বানাবো, আমি কিন্তু এটা জানি যে কেউ আমার প্রোডাক্টটাকে ভালোবেসে খেয়ে দেখে বা তাকে যদি মানে পরিমার্জন করে আরো ভালো কিছু বানাতে পারে, তাহলে কিন্তু সেও সেই বাজারে একজন কম্পিটিটর হবে। তাই জন্যে যেটা দরকার সেটা হচ্ছে সাস্টেইনেবল কম্পিটিটিভ অ্যাডভান্টেজ। কথাটার মানে কি, ক্রমাগত আমার যে অন্য কম্পিটিটরের ওপর আমার যে অ্যাডভান্টেজ থাকবে, মানে ক্রেতা আমাকেই পছন্দ করবে, সেইটা কিন্তু আমাকে ক্রমাগত করে নিয়ে চলতেই হবে। আজকে অ্যাপেলের ফোন কিন্তু স্টিভ জবস মারা যাওয়ার পরও লোকে কিনছে কেন? অ্যাপেল নিজের ওই রাস্তা থেকে সরে আসেনি। অ্যাপেল আজকেও নতুন নতুন ফিচার্স এর আইপড, আইফোন বানিয়েই চলেছে। তো ইটস অ্যান অপরচুনিটি, এ চান্স টু বিল্ড আ ভায়াবল ভেঞ্চার। কি দাঁড়ালো তাহলে? কোথায় আমি এখন আইডিয়া খুঁজে পাবো? বাজারের মধ্যে। কোথায় পাবো? মানুষের সঙ্গে কথা বলে। কোথায় পাবো? নিজে যখন সেই কষ্টটা পাচ্ছি সেখান থেকে। কোথায় পাবো? আমি যদি কোনোদিনও কাজ করে থাকি কোনো অর্গানাইজেশনে, সেই অর্গানাইজেশনে আমি ভুলভ্রান্তি খুঁজেই পেতে পারি, করে ভাবতে পারি যে আমি নিজে একটা অর্গানাইজেশন আমার যেটা আরো ভালো হবে। কিরকম ভাবে হয়েছে উদাহরণ দিই। একটা সংস্থা, আমি নাম নেব না, দুর্গাপুরে, সেই সংস্থার সঙ্গে আমি যুক্ত ছিলাম। সেই সংস্থার স্টোরে একজন ভদ্রলোক কাজ করতেন, উনি দেখছেন ক্রমাগত সাবস্ট্যান্ডার্ড প্রোডাক্টের মাল আসছে। উনি তখন ওনারদের সঙ্গে কথা বললেন, মারবাড়ি এক ভদ্রলোক ওনার ছিলেন, বললেন যে স্যার আপনি আমাকে না কিছু নয় 20 লাখ টাকা দিন, আপনি আমার ফার্স্ট কাস্টমার হবেন। আমি জানি, আমি নিজে একজন ইঞ্জিনিয়ারিং পাশ করা লোক, আমি স্টোরে বহুদিন কাজ করছি, আমি এই জিনিসটা আপনাকে বানিয়ে দিচ্ছি, আপনি একটাও রিজেকশন পাবেন না। এবং সত্যি ওই 20 লাখ টাকা ওনাকে দেয়া হলো, উনি সেটা বানিয়ে দিলেন। তার মানে কি দাঁড়ালো? কর্পোরেট এন্টারপ্রেনিয়রশিপ। কর্পোরেটে থাকলাম, এমপ্লয়ি থাকলাম, কিন্তু আমার এমপ্লয়ার আমাকে বললো তুমি আমার সাপ্লায়ার হও। এই জিনিসটাও কিন্তু যারা আজকে চাকরিতে আছেন তারা কিন্তু ভেবে দেখবেন করে উঠতে পারেন কিনা। আর এই আজকে প্রবীর বাবু একটা সুন্দর কথা বললেন, আমি নাকি সুদূর ভেলোর থেকে বলছি, কে একজন যেন কাশ্মীরে চলে গেছে। এই করোনাটা এসে না আজকে আমাদের ভৌগোলিক দূরত্ব একদম কমিয়ে দিয়েছে। যখন ডাকবেন প্রণানন্ত ইনস্টিটিউটে ছাত্রছাত্রীদের কল্যাণে আমরা আছি, যেখানেই থাকি পৃথিবীতে। তো এই জিনিসটা আজকে ঘটে গেল কোভিড-19 এর জন্য। তো এই চেঞ্জ অফ দ্য এনভায়রনমেন্ট হলো। এগুলো নিয়ে প্রত্যেকটা নিয়ে অনেক বলার আছে। যে ছবিগুলো লাগিয়েছি, এটা ভার্চুয়াল রিয়েলিটির ছবি, ওপরে ডান দিকের কোনায়, কিন্তু এগুলো নিয়ে বলার সময়টা কম। তো কি কি দেখবো, কোথায় কোথায় গিয়ে আমি আইডিয়া পাবো, এগুলো আমার হবি, আমার বন্ধু, আমার রিলেটিভ, এরাই আমাকে আইডিয়া দেবে। আমার মানে এডুকেশন আমাকে আইডিয়া দেবে। তো এগুলো নিয়ে কিন্তু ভাবতে হবে। আর প্রায়র ওয়ার্ক এক্সপিরিয়েন্স যেটা বলছিলাম, আগের কর্ম অভিজ্ঞতা কিন্তু ভীষণভাবে সাহায্য করে। আর তাছাড়া আমাদের মতন কিছু লোক তো আছি যারা দুনিয়াটাকে দেখেছি আর একটু হয়তো বেশি দিন, অনেক রকম ভাবে দেখেছি। আমরা আছি সঙ্গে সব সময়। বাংলার জন্য কিছু করার জন্য মন প্রাণ কাঁদে। আমি ফেরত যেতে চাই বাংলায়, পারছি না। যদিও আমি পড়াই, কিন্তু তার সঙ্গে আমি বহু ক্ষুদ্র সংস্থাকে তৈরি করেছি, ভার্চুয়াল স্টার্ট আপ তৈরি করেছি অনেকগুলো এর মধ্যে করোনার সময়, কিন্তু যে উঠতে পারছি না। এক সময় এই ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ টেকনোলজি, তখন নাম ছিল একতা
বিজনেস ইনকিউবেশন সেন্টার ছিল ওখানে একটা, আমি কিছু ওয়ার্কশপও করিয়েছি, নিশ্চয়ই এখনো আছে, হয়তো আরো ভালোও করছে। আমাদের ভিআইটিতে একটা বিজনেস ইনকিউবেটর আছে, মানে বাচ্চা যখন আগে জন্মে যায় তখন তাকে অনেক রকম সাপোর্ট সিস্টেম দিয়ে রাখতে হয়, বাঁচিয়ে রাখতে হয়। সেরকম একটা ব্যবসা যখন জন্মাচ্ছে তার অনেক সুবিধে দিতে হয় তাকে, তাকে বিভিন্ন টেস্টিং ফেসিলিটি দিতে হয়, তাকে অনেক ফান্ডিং এজেন্সিকে জোগাড় করে দিতে হয়, ইনভেস্টরের সঙ্গে কানেক্ট করে দিতে হয়। তো যে কোনো বড় বিশ্ববিদ্যালয়ে এইরকম একটা ইনকিউবেশন সেন্টার থাকা ভীষণ জরুরি। এবং টিআইএমটি আজকে একটা ইনস্টিটিউট মাত্র, কিন্তু যে স্বপ্ন নিয়ে এরা এগোচ্ছে আমার মনে হয় একদিন এরা ডেফিনেটলি একটা ইনকিউবেটর বানিয়ে ফেলবে। আমার মানে গুরু মহারাজের কাছে সেই প্রার্থনাই থাকবে আমার। আর আরেকটা, আমি একটা ছোট্ট ভিডিও দেখাবো, অনেকটা বলার সময় হয়তো আর নেই, মিনিট 20 আমাকে দেওয়া হয়েছে। তো এই চেঞ্জ গুলো কিন্তু আমাদের এনভায়রনমেন্টে হচ্ছে। গভর্নমেন্ট কি বলছে যে পলিউটিং ইন্ডাস্ট্রি করা যাবে না, গভর্নমেন্ট কি বলছে তুমি গ্রামের দিকে গিয়ে যদি চাকরি তৈরি করতে পারো তাহলে কিন্তু আমরা তোমাকে জায়গা জমি দেবো। গভর্নমেন্ট কি বলছে তোমরা স্ব উদ্যোগী করো গ্রামের ছেলেপুলেদের, এবং গ্রামের ছেলেমেয়েরা যেন ওই এলাকায় যে জিনিসগুলো হয় সেই জিনিসগুলোকে আরো বেশি বাজারজাত করতে পারে। তাই জন্য মধু নিয়ে কাজকর্ম চলছে। তাই নিয়ে আর একটা জিনিস প্রবীরবাবু আমার মাথায় ঢুকিয়ে দিয়েছিলেন যে কিছু একটা যদি করা যায় প্যাকেজিং নিয়ে, তো ভীষণ ভালো স্কোপ আছে। এই যে জুয়েলারি বক্স গুলো তৈরি হয়, এই সাউথ ইন্ডিয়াতে আমি দেখছি জুয়েলারি ভীষণ কদর, এবং এই জুয়েলারি যেগুলো যায় সেগুলো আবার গালফে এক্সপোর্টেড হয়, যেগুলো তৈরি হয় কেরালাইট বিজনেসম্যান আছে জোস আলুকাস, জয় আলুকাস, এরা পাঠায়। এদের জুয়েলারি বক্স ভীষণ দরকার, এবং জুয়েলারি বক্স ডিজাইনার বক্স হলে সেই সাপ্লাই যদি ওয়েস্ট বেঙ্গল থেকে আসে, ওয়েস্ট বেঙ্গলের লোকজন খুব সৃষ্টিশীল, সৃজনশীল মানুষজন, এরা অনেক কিছু বানাতে পারে, শিল্পী মানুষ। তো সেইটাই কিন্তু আমাদের ফোর্টে বা আমাদের শক্তি। তো চেঞ্জ ইন টেকনোলজি ডেফিনেটলি অনেক কিছু নিয়ে আসছে, নতুন নতুন জিনিস। এবং বিজনেস প্রসেস আউটসোর্সিং, যেটা আমার পূর্ববর্তী একজন বক্তা বললেন, বড় ইন্ডাস্ট্রি নেই বলে খুব সমস্যা হচ্ছে। তা ছোট ইন্ডাস্ট্রিকে খালি বড় ইন্ডাস্ট্রি আমার ওই বাংলার মধ্যেই খুঁজে নিতে হবে? ছোট ইন্ডাস্ট্রি আজকে কোথায় কোথায় না সাপ্লাই করে দিচ্ছে। আজকে এখানে অটোমোবাইল হাব হয়ে গেছে চেন্নাই এর বাইরে, এখানে ফোর্ড, হুন্ডাই, অশোক লেল্যান্ড, মারুতি সবার কারখানা হয়ে গেছে। তা সেখানে কেন আমরা পার্ট সাপ্লাই করতে পারবো না? অনেক কিছুই করতে পারি একটা বড় ইন্ডাস্ট্রিকে সাপ্লাই। তো সেগুলোর জন্য নেটওয়ার্ক করতে হবে, যারা আমরা বাইরে আছি তারাও সাহায্য করতে চাই, একদিন বাংলায় ঢুকেও কিছু করতে চাই। তো এই সব নিয়েই চলতে হবে। বাংলা কিন্তু ঘুরে দাঁড়াবেই দাঁড়াবে, কিন্তু আমাদের সেই ঘুরে দাঁড়ানোর ইচ্ছেটা ভেতর থেকে আসতে হবে। এই এই যে একটা বড় জিনিস, এই জিনিসটা আমার মনে হয় এখন স্কিপ করবো, অনেক বলতে হয় এটা নিয়ে। ইউনাইটেড নেশনের সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল, ভেলোর একটা স্মার্ট সিটি হয়েছে, ভেলোরের অনেক কিছু প্রয়োজন, অনেক ধরনের ব্যবসা প্রয়োজন। তারপরে হচ্ছে পলিউশন কন্ট্রোল নিয়ে, হাঙ্গার এলিমিনেশন নিয়ে। তো এগুলো হচ্ছে রাষ্ট্রসংঘ দিয়েছে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল। তো এটা নিয়ে আমি যদি প্রবীরবাবু একদিন আমাকে সময় সুযোগ দেয়, এই পিআইএমটি ছাত্রদের জন্য অনেকগুলো নতুন বিজনেস আইডিয়া জেনারেশনের একটা ওয়ার্কশপ করব এই সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলের ওপর। তো লাস্টে আমি একটা ছোট্ট ভিডিও দেখাবো, সেই ভিডিওটা দেখিয়ে শেষ করব। একটা অপরচুনিটি ভালো কাকে বলবো? যেটা ফাইন্যান্সিয়ালি ভীষণ স্ট্রং, যেটা সময়ের সঙ্গে বদলাতে পারে, যেটা বাজারকে অ্যাট্রাক্ট করতে পারে, যেটা এক জেনারেশন থেকে আরেক জেনারেশনে ইজিলি ট্রান্সফার করে দিতে পারে নলেজটাকে, এইগুলোকে। এবার একটা ভিডিও দেখাই, আমি আশা করব ভিডিওটা ঠিকঠাক চলবে। আর সবাই এই শুরু হলো, এটা একটা নাট বেরোলো শুধু। আমার একটা প্রশ্ন থাকবে, কিন্তু মাস্টারমশাই মানুষ তো, মাঝে মাঝে ক্লাস করতে করতে প্রশ্ন জিজ্ঞাসা করি। কোম্পানিটার নাম বলতে হবে, কিন্তু কোম্পানিটা কি কি জিনিস বানাচ্ছে সেটাও একটুখানি ভালো করে দেখলে ভালো হয়। তো যাই হোক, দেখা যাক।
আচ্ছা, এই জায়গায় একটু থামালাম। এটা কি বোঝানো হলো কেউ বলতে পারবেন? আমি অবশ্য এখন এখানে ইন্টারঅ্যাক্ট করতে পারবো না। এটা সিম্পলি বোঝানো হলো ক্লিন এনার্জি, ক্লিন পেট্রোল, যেটা পলিউশন তৈরি করবে না। এবং শুরুটা হয়েছিল একটা নাট বল্টু দিয়ে একটা মোটর বাইক বানানো নিয়ে। তারপর গাড়িতে গেল, গাড়ির মধ্যে একটা গাড়ি, বিভিন্ন মডেলের গাড়ি, তারপর একটা গাড়ি ওপরটা বসাবার আগে, চেসিসটা বসাবার আগে দেখানো হলো ভেতরে একটা মাছও টকপক টকপক করছে। তারপর তো যাই হোক এটাকে স্কুইজ করে একটা তেল বেরোলো, তেলটাকে একদম পান করে দেখানো হলো যে এটা কি হতে পারে। আচ্ছা, তার মানে গাড়িটা এখন টায়ারও বানানো শুরু করেছে। মানে যে কোম্পানিটা গাড়ি বানাচ্ছিল, টায়ারের গ্রিপিংটা এত ভালো, এবার কোম্পানিটা গেল অন্য কিছু বানাতে, রোবট বানানো শুরু করলো। রোবটের পিছন থেকে ব্যাগটা খোলা হলো। এটা লন মোয়ার বলা হয়, সামান্য জিনিস, এটা বিশাল কিছু একটা ইঞ্জিনিয়ারিং এর বস্তু নয়, তো তাও এটাই ঢুকলো কোম্পানিটা। এই হচ্ছে কোম্পানিটা হন্ডা, পাওয়ার অফ ড্রিমস। এই শেষ কথাটা আমার ভীষণ প্রয়োজন। ড্রিম, স্বপ্ন কিন্তু এমন দেখতে হবে যে স্বপ্ন ঘুমোতে দেবে না, যে স্বপ্ন জাগিয়ে রাখবে যতক্ষণ না আমি আমার অভীষ্ট লক্ষ্যে না পৌঁছাতে পারছি। তো খুব ভালো লাগলো এই অনুষ্ঠানের সঙ্গে যুক্ত হতে পেরে। আমি খুব ভাগ্যবান মনে করছি নিজেকে যে স্ব-উদ্যমী প্রকল্পের সঙ্গে বাংলা জুড়ছে। এবং বাংলার যুবকদের আমি যখন এখানে দেখি দক্ষিণ ভারতে, আমি সত্যি কথা বলছি, নিজে আমি মাঝে মাঝে চিমটি কেটে ভাবি যে এই ছেলেপুলেগুলো, এই মেয়েরা, এই ছেলেরা যদি বাংলায় বসে থেকে কাজ করতো আর সুযোগ যদি নিজেদের তৈরি করতো, কত ভালো করতো। তারা কিন্তু এখানে এসেও ব্যবসা করছে, বড় করছে ব্যবসাকে। আমি সত্যি কথা বলছি, বাংলার মাটি কিন্তু খুব উর্বর মাটি, এবং বাংলার মন, বাংলার সৃজনশীলতা, বাংলার সৃষ্টি খুব উন্নত। আর যারা প্রণবানন্দ ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট টেকনোলজির সঙ্গে যুক্ত হতে পেরেছেন, আমি মনে করি তারা খুব ভাগ্যবান। আমি তাদের মধ্যে একজন। পাওয়ার অফ ড্রিম, মানুষের স্বপ্নটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা। আজকে আমি এই স্বপ্নের কথা বলতে গিয়ে আমি একটা আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের একটা ভাবনা চিন্তা বলি। উনি যেখানেই যেতেন সেখানেই উনি বলতেন, যুবকদেরকে উদ্দেশ্য করে বলতেন, শিক্ষিত যত পড়ালেখা করছে যুবকদের কলেজ ইউনিভার্সিটিতে যেতেন, ওনাদেরকে বলতেন ব্যবসা কর, ব্যবসা কর, সবাই ব্যবসা কর। তা আমার মনে আছে এই একজনের একটা প্রবন্ধ থেকে দেখছিলাম যে উনি একদিন একটা খুব কবিরাজ বলাই শ্রীমানি ওনাকে দেখে বললেন, আরে তুই যে মিছরি বানাচ্ছিস, সাদা মিছরি বানিয়ে কি হবে, তো সুগার হবে, অনেক কিছু হবে, তুই তাল মিছরি তৈরি কর। উনি ওই ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসার বুদ্ধি দিতেন। তাল মিছরি বার করার সময় উনি তখন বেশি দিন ওই কবিরাজ বলাই শ্রীমানি বেশি দিন হয়তো উনি করতে পারেননি। ওই কারবারটাকে কিন্তু হাতে ধরে নিলেন, মানে জহর ভর আজকের যে দুলালের তালমিছরি আছে তাদের গ্র্যান্ডফাদার, মানে তো সনাতন ভর তখন কিন্তু এই দুলালের তালমিছরিটাকে আজকে কিন্তু এত বড় পপুলার করলো। সারা ভারতবর্ষ জুড়ে এই তালমিছরির প্রচলন। সনাতন ভর তার যে এখনকার যে মালিক আছেন শ্রী দেবব্রত ভর, তার সাথে আমার যথেষ্ট কানেকশন। এবং আমি শুনেছিলাম যে আচার্য প্রফুল্লচন্দ্র রায় ওনাদের কারখানায় এসে উনি হাতে কলমে এই জহর ভর মহাশয়কে শিখিয়েছিল কিরম ভাবে তালমিছরি থেকে তালমিছরি করতে হবে।
তাহলে আজকে বুঝতে পারছেন আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের কত বড় ভূমিকাটা ছিল, যে কিরম ভাবে এটা ছিল 1935 সাল। তাহলে আজও দুলালের তাল মিছরি বাঙালিদের মধ্যে খুবই পপুলার এবং সারা ভারতবর্ষে দুলালের তাল মিছরি চলে। আরেকটা উদাহরণ দিচ্ছি, আপনারা বেশি দূর নয়, ধ্রুবপদ নিয়োগী, ইনি একটা সাধারণ মানুষ। উনি তখনকার দিনে একটু ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ালেখা করেছিলেন। উনি তখন টেকনিক্যাল স্কুলে পড়ালেখা করে উনি তখন নিজে ভাবলেন আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের ওই যে ইন্সপিরেশন, ওই কথায় উনি ভাবলেন উনি একটা নিজে থেকে কিছু ব্যবসা করবেন। আজকে সেই ব্যবসা ওনার ভাইপোরা চালান, উনিও আছেন, আজও পর্যন্ত জীবিত আছেন, শ্রী ধ্রুবপদ নিয়োগী রাজপুরে, এবং ওনার ভাইপোরা আজকে সেই কোম্পানি। আপনারা অনেকেই জানেন কি জানি না, ভারতবর্ষের যত পেট্রোল স্টেশন যেখানে যাবেন সেখানে গিয়ে বলবেন নিয়োগীদেরকে চেনেন? রাজপুরে ওরা 24 পারগানাস, সাউথ 24 পরগনা, রাজপুরে একটা ছোট্ট একটা লোক, একটা ওয়ার্কার, একটা লেদ মেশিন দিয়ে শুরু করেছিল। আজকে সারা পৃথিবীতে এই প্রতিষ্ঠান বিরাজ করছে, নিয়োগী প্রতিষ্ঠান, এবং আমাদের মধ্যে খুবই ভাবে জড়িত আছেন শ্রী সমীর কুমার নিয়োগী। উনিও আমাদের আজকে এই অনুষ্ঠানে আছেন, উনি কিছু বলছেন না, এবং দেবব্রত ভরও আছেন, দুজনেই এখানে অনুষ্ঠান, এবং দুজনেরই ইন্সপিরেশন, কোম্পানির ইন্সপিরেশনটা হচ্ছে আচার্য প্রফুল্লচন্দ্র রায়। তাহলে আচার্য প্রফুল্লচন্দ্র রায় দেখুন কত কিরকম ভাবে বাংলার মানুষের মনের ভেতরে কিরকম ভাবে রেখাপাত করেছিল। একটা উদাহরণ হচ্ছে শ্রী ধ্রুবপদ নিয়োগী। আজকে দেখুন পেট্রোল পাম্পে যে পেট্রোল স্টেশনে যত পেট্রোল পাম্প দেখবেন, ইন্ডিয়ান অয়েল থেকে আরম্ভ করে ভারত পেট্রোলিয়াম বলুন, আপনার যে কোনো আছে অন্য যেসব প্রতিষ্ঠানগুলো আছে, যে কোনো জায়গায় যাবেন আপনি নিয়োগীদের কথা বলবেন, এবং ভারতবর্ষের কোনো অ্যাওয়ার্ড নেই এবং ইন্টারন্যাশনাল কোনো পুরস্কার নেই যে এই প্রতিষ্ঠানটা পায়নি, এবং তার ইন্সপিরেশনকে আচার্য প্রফুল্লচন্দ্র রায়। আর আপনাদেরকে এই দুলালের তাল মিছরি আপনারা তো জানেন, ঘরে ঘরে তার পপুলারিটি আছে। দেবব্রত ভর আমাদের সাথে খুবই ভাবে যুক্ত, এবং সেই দেবব্রত ভরের দাদু শ্রী জহর চন্দ্র ভর, তিনি এই তাল মিছরি এবং আচার্য প্রফুল্লচন্দ্র রায় নিজে হাতে ওই জিনিসটা দিয়েছিলেন, এবং দেবব্রত ভরের বাবা শ্রী প্রয়াত সনাতন ভর, উনি তখনকার দিনের প্রেসিডেন্সি কলেজের স্টুডেন্ট ছিলেন, প্রেসিডেন্সি থেকে পাস করেছিলেন, এবং খুব ভালোভাবে পাস করে ওনাকে আচার্য প্রফুল্লচন্দ্র রায় বলেছিলেন তুই এই সব চাকরি বাকরিতে যাস না, তোর বাবা একটা তাল মিছরি কারবার শুরু করেছে, তুই ওটাকে। এবং ওই সনাতন। নমস্কার, আমি ডাক্তার স্বপন কুমার সুর। প্রথমে গুরু মহারাজ স্বামী প্রণবানন্দ এবং ঠাকুর রামকৃষ্ণের আশীর্বাদ নিয়ে আমি কিছু কথা বলতে আরম্ভ করেছি। আমি ডাক্তার স্বপন কুমার সুর। দীর্ঘ ৪৫ বছর আমি প্রাণী সম্পদের কাজের সঙ্গে যুক্ত আছি। আজকের দিনটা আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের জন্মদিবস। এক মহান পুরুষ আমাদের এই বাংলায় তিনি জন্মগ্রহণ করেছিলেন। তিনি যে শুধু বিজ্ঞানী ছিলেন আমি সে কথা বলবো না, তিনি চেয়েছিলেন বাংলার মানুষকে স্বনির্ভর করতে, শিল্পোদ্যোগী করতে, শিল্পোদ্যমী করতে, বিজ্ঞানকে কাজে লাগিয়ে বাংলার বেকার মানুষরা আয়ের পথ খুঁজে পাবে, তিনি সেইটা চেয়েছিলেন। তার সেই চাওয়াকে সম্মান জানিয়ে আমি কিছু কথা বলছি আমার গ্রাম বাংলার এই বেকার মানুষদের জন্য। তারা আজকে দিশাহীনভাবে ছুটছে, চাকরি চাই, চাকরি চাই, চাকরি চাই, কিন্তু কোথায় চাকরি? কিন্তু তারা তাদের আশেপাশে সম্পদ আছে, তাই দিয়ে তারা তাদের অন্যের সংস্থান করতে পারে, এ ব্যাপারে কোনো সন্দেহের অবকাশ নেই। আমি বলবো যে আমাদের গ্রাম বাংলায় যে প্রাণী সম্পদ আছে, তাদের যে মলমূত্র, এটা একটা সম্পদ। এই সম্পদকে কাজে যদি তারা লাগাতে পারে,
এই সম্পদকে কাজে লাগিয়ে যদি তারা শিল্প তৈরি করতে পারে, তাহলে লক্ষ লক্ষ বেকার আমার এই বাংলার স্বনির্ভর হতে পারবে। কিরকম? এই যে প্রাণীদের মলমূত্র অর্থাৎ গোময়, গোমূত্র, ছাগলনাদি, মুরগির বিষ্ঠা, শুকরের বিষ্ঠা, হাঁস, তাদের যে মলমূত্র, সেইগুলো নিয়ে সার তো করতেই পারে, কেঁচো সার ইত্যাদি তো করতেই পারে, আমি সেটা বাদ দিয়ে বলছি। তারা বায়োগ্যাস তৈরি করতে পারে। বায়োগ্যাস থেকে কি হতে পারে? গ্যাস তো তৈরি হতে পারে, রান্নার কাজে লাগবে, আশপাশের মানুষকে তারা পারবে দিতে, সামান্য মূল্যে তারা বেচতে পারবে না, আমি সেখানে যাচ্ছি না। এই গ্যাসকে ব্যবহার করে বিদ্যুৎ তৈরি করতে পারে। সবাই দেখছে যে ইদানিং ইলেকট্রিক কার এসে গেছে বাজারে, টোটো চলছে, অটো চলছে, স্কুটার চলছে ব্যাটারিতে, যে ব্যাটারিগুলোকে প্রতিনিয়ত চার্জ দিতে হয়। আমি বলবো এই গ্যাসকে ব্যবহার করে বিদ্যুৎ তৈরি করে যদি তারা হাইওয়ের ধারে বা রাস্তার ধারে যদি এই ব্যাটারিগুলোকে চার্জ দেওয়ার জন্য ছোট ছোট দোকান তৈরি করে, তারা 30 থেকে 50 হাজার টাকা প্রতি মাসে আয় করতে পারবে। এর জন্য মূলধন খুব বেশি লাগবে না। ব্যাংক তৈরি আছে টাকা দেবো বলে, সরকার তাদের এর জন্য সাবসিডি দেবে। কেন সাবসিডি দেবে? না, এই বর্জ্য পদার্থগুলো মাত্র 13% আমরা জ্বালানি হিসেবে ব্যবহার করি, বাকি 87% দূষণ করছে, জল দূষণ করছে, মাটি দূষণ করছে, পরিবেশ দূষণ করছে। অথচ যদি এটাকে আমরা বায়োগ্যাস তৈরি করতে পারি ডাইজেস্টারে দিয়ে, তাহলে কিন্তু এই দূষণ রোধ হয়ে যাবে, এতে কোনো জীবাণু বাঁচতে পারবে না। শুধু তাই নয়, এই যে ইলেকট্রিক তৈরি করে এরা তো ব্যবসা করতেই পারবে। ইলেকট্রিক তৈরির পর যে বর্জ্যটা বেরিয়ে আসবে, যাকে বলি স্লারি, বায়ো স্লারি, সেটাকে সুন্দর মাছের খাবার, জৈব খাবার, মাটির জৈব খাবার, অর্থাৎ চাষের জন্য, জৈব চাষের জন্য এটা অত্যন্ত জরুরি। এতে যেমন অন্য সার কম দিতে হবে, পাশাপাশি এখানে তাকে কীটনাশক কম লাগবে। শুধু তাই নয়, এখানে শেষ হয়ে যায়নি, এই বর্জ্য থেকে কাঠের মতো লগ তৈরি করা যায়, যার ভালো দাম আছে, যেগুলো ওই যারা বেকারি পাউরুটি তৈরি করে বা যাদের ফার্নেস আছে তারা কিন্তু এইগুলো কেনে। তাহলে একদিকে এগুলো যদি তৈরি করে বিক্রি করা যায়, তাহলে বন সম্পদ বাঁচবে, গাছ মানুষ অন্যায়ভাবে কাটবে না, আবার এইগুলোকে কাজে লাগানো যাবে, দূষণকে আটকানো যাবে। শুধু এখানে শেষ হয়ে গেল না, এই বর্জ্যগুলো দিয়ে সুন্দর ফুলের টব তৈরি করা যায়, যে টবগুলো জৈব, অর্থাৎ এতে গাছ সুন্দরভাবে বাঁচবে। শুধু টব নয়, পাশাপাশি কাগজ তৈরি করা যায়, ডিমের ট্রে তৈরি করা যায়, গ্রিটিং কার্ড তৈরি করা যায়। নিঃসন্দেহে আপনারা অনেকেই জানেন যে হাতির যে মল থেকে কিন্তু এগুলো তৈরি হচ্ছে, এবং গোবর এবং ছাগলনাদি, মুরগির বর্জ্য দিয়েও কিন্তু এটা তৈরি করা যায়। আমি বলবো বেকার যারা আছেন তারা এই প্রকল্পগুলো নিয়ে ব্যাংকে যান, এতে সাবসিডি আছে, সরকারি সাবসিডি আছে, ব্যাংকে গিয়ে কথা বলুন। খুব বেশি টাকার প্রয়োজন নেই, ছোট্ট জায়গা, সেইখানে কিন্তু এই কাজটা করা যেতে পারে। আমাদের দেশের পুনেতে, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, সিকিম, এইসব জায়গায় কিন্তু এগুলো ব্যবহৃত হচ্ছে। তারা তাদের রাজ্যকে ক্লিন করার জন্য, দূষণ কমানোর জন্য এগুলোকে কিন্তু ব্যবহার করছে। আমরা কেন পারবো না? আমাদের এই বাংলার মানুষরা তো উদ্যমী, বেকার যুবকরা তো কাজ করতে চায়, শুধু তারা একটু পথ দেখাতে হবে। আমি তাদের বলছি তারা এগিয়ে আসুক এইসব কাজেতে। এই গোময়, গোচনা, ছাগলনাদি, মুরগির মল, হাঁসের মল, শুকরের মল, এগুলোকে তারা ব্যবহার করুক, ব্যবহার করে তাপ তৈরি করুক, বিদ্যুৎ তৈরি করুক, এবং পাশাপাশি আবার সেখান থেকে মাছের খাবার তৈরি করুক, জমির জৈব সার তৈরি করুক, এমনকি কীটনাশক তৈরি হতে পারে।
প্যাকেট করে বিক্রি হতে পারে। এই যে নানান সংস্থা এখন, তাদের মাধ্যমে আমার এক ছাত্র এবছরে গোময় থেকে সে প্রদীপ তৈরি করেছে। গত বছরে পুজোর সময় সে অ্যামাজনের মাধ্যমে সেই প্রদীপ বিক্রি করেছে 30,000 টাকায়। তাহলে এটা একটা উদাহরণ। সেও একটা ছেলে, বেকার ছেলে, তাহলে কেন পারবে? ধনেখালিতে বাড়ি তার, তাহলে কেন অন্যরা পারবে না? আসুন, আর বসে থাকা নয়, আমরা এই সম্পদগুলোকে নিয়ে কাজে লাগাই। আমাদের যেমন রাজ্যের উন্নয়ন হবে, দেশের উন্নয়ন হবে, পাশাপাশি আমাদের সকলের উন্নয়ন হবে। এই ক্ষেত্রে আর একটা কথা রাখি বলে, প্রণবানন্দ ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি এবং মৌলানা আবুল কালাম আজাদ ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি, এই ইউনিভার্সিটির যৌথ উদ্যোগে একটা কোর্স আরম্ভ হয়েছে মৌলানা আবুল কালাম আজাদের অধীনে, অ্যানিম্যাল ফার্ম টেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্ট। সেখানে কিন্তু এগুলোর প্রশিক্ষণ দেওয়া চলছে। সেই প্রশিক্ষণ ডিপ্লোমা কোর্স আছে সেখানে, 1.5 বছরের কোর্স। সেই কোর্সটা যদি কেউ নেয়, বেকাররা যদি নেয়, তাহলে কিন্তু তাদের শুধু রাজ্যে না, রাজ্যের বাইরে, এমনকি দেশের বাইরে তাদের কর্মসংস্থান হতে পারে। আমি সকলকে আবার আবেদন জানাচ্ছি যে তারা এক উদ্যমী হোক। আচার্য প্রফুল্লচন্দ্র রায় যে কাজটা করতে চেয়েছিলেন, আমরা তাকে সম্মান জানাতে যেন সেই কাজগুলো করি, এই সম্পদগুলোকে কাজে লাগাই, তাতে আমাদের সকলের উন্নয়ন হবে। নমস্কার। বাংলায় বিজ্ঞান চর্চার সুফলকে যিনি পৌঁছে দিয়েছিলেন গণমানুষের কাতারে, তারই আজ শুভ জন্মদিন। তিনি হলেন কিংবদন্তি স্যার আচার্য প্রফুল্লচন্দ্র রায়। আজীবন তার সৃষ্টির সুফল ভোগ করেছে এদেশের মানুষ। তার জীবনের সবটুকু জুড়েই ছিল এদেশের মানুষ। বলতেন, আমার সমস্ত কিছুর কেন্দ্রবিন্দুই এদেশের মানুষ ভালো থাকবে বলে। দেশপ্রেম তাকে ইউরোপ থেকে দেশে ফিরিয়ে এনেছিল। 1892 সালে কলকাতায় মাত্র 700 টাকা বিনিয়োগ করে গড়ে তুলেছিলেন উপমহাদেশের প্রথম ফার্মাসিউটিক্যাল কোম্পানি। আজীবন বলতেন বাঙালি তরুণদের যে চাকরি না করে ব্যবসা করো। একটা সমগ্র জাতি শুধুমাত্র কেরানি বা মৎস্যজীবী হয়ে টিকে থাকতে পারে না। বর্তমানে খুলনা টেক্সটাইল মিলসও তার হাতে গড়া। উপমহাদেশের যে এত উদ্যোক্তা ব্যবসায়ী গড়ে উঠেছে, এই যে ভারতীয় উপমহাদেশের শিল্পায়ন, বেশিরভাগ ক্ষেত্রেই তার ভূমিকা। এই যে আমরা সমবায় ব্যবসার কথা বলি, এই সমবায় ব্যবসায়কে পূর্ণাঙ্গ রূপ দিয়েছেন স্যার প্রফুল্লচন্দ্র রায়। সবার আগে ছিল তার মানবতাবোধ। 1942 সালে ভয়াবহ বন্যায় সমগ্র বাংলা ঘুরে ঘুরে অর্থ সংগ্রহ এবং ত্রাণ কার্য করেছিলেন নিজে। শুধু 1922 নয়, তার আগের বছর 4র্থবার ইংল্যান্ড ভ্রমণ শেষে তিনি দেশে ফিরলেন। খুলনা জেলার সুন্দরবন অঞ্চলে দুর্ভিক্ষের খবর পেয়েই ছুটে গিয়েছিলেন। নিজের আত্মজীবনীতে তিনি লিখেছিলেন, দুর্গতদের সেবা কার্যের ব্যবস্থা এবং দেশবাসীর নিকট সাহায্য প্রার্থনা করিবার দায়িত্ব আমি গ্রহণ করিলাম। দেশবাসী সর্বান্তকরণে সাড়া দিল, যদিও গভর্নমেন্ট সরকারিভাবে খুলনার দুর্ভিক্ষকে স্বীকার করে নাই। তখন বিশ্ববিদ্যালয়ে কিংবা কলেজে বিজ্ঞান ক্লাসে ইংরেজিতে লেকচার দিতেন শিক্ষকেরা। এত বিখ্যাত প্রবাদ প্রতিম কিংবদন্তি হওয়া সত্ত্বেও পিসি রায় ক্লাসে বাংলায় লেকচার দিতেন। বাংলা ভাষা ছিল তার অস্তিত্বের সাথে মিশে। প্রতিটি ছাত্রের প্রতি ভীষণ যত্নবান। ভারতীয় উপমহাদেশে তার মতো এত দারুণ শিক্ষক আর খুঁজে পাওয়া যায় না। আজীবন বিজ্ঞান দিয়ে মূল্যায়ন করতেন। মাঝে মাঝে বলতেন, আজীবন ছিলেন প্রচণ্ড অসাম্প্রদায়িক। বলতেন সবার আগে মানুষ, তারপরে ধর্ম। 1925 সালে ডক্টর কুদরতে খুদা প্রেসিডেন্সি কলেজ থেকে রসায়নের প্রথম বিভাগ পেয়েছিলেন। বহু শিক্ষকের বিরোধিতা করেছিল, বলেছিল ও একজন মুসলমান হয়ে প্রথম বিভাগ পাবে, এটা মেনে নেওয়া যায় না। কিন্তু শত বিরোধিতা সত্ত্বেও প্রফুল্লচন্দ্র বলেছিলেন ও যোগ্য, ও অবশ্যই পাবে, ও মেধাবী, ওর মেধার পরিচয় ওর খাতায়, ধর্মে নয়। ধর্ম কখনো মেধার নির্ণায়ক হয় না। আজীবন আগা থেকে গোড়া পর্যন্ত ছিলেন মানবিক ও যুক্তি। একবার রসায়ন ক্লাস চলছে, এক ছাত্র হাড় দিয়ে তান্ত্রিক সাধনার কথা বলতো।
তিনি শুনে ছাত্রদের সামনে এক টুকরো হাড় হাতে নিয়ে বুনসেন বানারে পুড়িয়ে মুখে পুড়ে দিলেন। বললেন, এটা ক্যালসিয়াম ফসফেট, এছাড়া আর কিছুই নয়। সেটা কোনো প্রাণীর হাড়, তা ওর চেনার উপায় নেই। রসায়ন দিয়ে শুধু রসায়ন শিক্ষাই নয়, ছাত্রদের মনে ধর্মান্ধতার মূল উপড়ে ফেলেছিলেন তিনি। প্রফুল্লচন্দ্র রায়ের মূল মন্ত্র ছিল আমার তার দেশ সশ্রদ্ধ সেবা। প্রণাম জানাই। তারপরে আমার ছোট একটা বক্তব্য জানাই। আমাকে আপনি তো ভালো করেই জানেন যে আমার বয়স এখন কত, আমি 85+। কাজে আমাকে যে ডেকে এখানে কিছু বলার জন্য ডেকেছেন, তার জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আমি একটা ছোট্ট জিনিস বলি। আমরা যখন স্টুডেন্ট হয়ে রামকৃষ্ণ মিশনে আসি, তখন আপনারা হয়তো জেনে থাকবেন যে কলকাতার বিডন স্কোয়ারের পাশে একটা বস্তি আছে, রামবাগান বস্তি। দ্যাট ওয়াজ এ ভেরি নটোরিয়াস বস্তি, আর অনলি ওখানে ক্রিমিনালরা থাকতো, শুধু ক্রিমিনাল, যারা মার্ডারার এবং যারা চুরি ডাকাতি ছিনতাই এই সমস্ত করতো। তাদের আপলিমেন্টের জন্য আমরা কয়েকজন বন্ধু মিলে, যারা এখন কোনো কোনো জায়গায়, তারা অনেকেই এখন সব রিটায়ার হয়ে গেছে, অনেকে ভাইস চ্যান্সেলর ছিলেন, একজন কল্যাণী ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলর এবং বিদেশে ইউএনএ তো ছিলেন, অনেকে বিভিন্ন জায়গাতে প্রফেসর ছিলেন। আমরা সবাই মিলে ওখানে একটা, তখনকার দিনে ইভিনিং, যেটাকে সান্ধ্য স্কুল বলা হতো আর কি, নাইট ইভিনিং স্কুল স্টার্ট করেছিলাম। স্টার্ট করার সময় আমরা যখন প্রথম দিন যাই, সবাই আমাদের দেখে আমাদেরকে তেড়ে এসছে, এখানে কি করতে এসছে না। আমরা ওদেরকে বললাম, আমরা তোমাদের ছেলেদের মেয়েদের লেখাপড়া শিখেছি, রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় লেখাপড়া শিখেছি। ওরা তখন বলল, আমাদের ছেলেমেয়েরা লেখাপড়া শিখে কি করবে, আমাদের সাথে তো এই চুরি ডাকাতি করবে, আর তো কিছু করবে না, কাজে আপনারা এদেরকে কি করবে। আমরা বললাম, না, আমরা ওদেরকে শেখাবো। তারপরে আমরা ওখানে একটা ঘর নিয়ে স্টার্ট করলাম। আমরা গ্রুপ ওয়াইজ আমরা যেতাম ইভিনিং এ, কলেজের পরে আমরা ইভিনিং এ যেতাম, ইভিনিং এ গিয়ে আমরা রুটিন করে করে যেতাম। এবং ওখানকার ছেলেমেয়েরা তখন এত ইন্টারেস্ট পেয়ে গেল, ছেলেদের মেয়েদের তাদের বাড়ির মারা এসে উপস্থিত হয়ে গেল স্কুলের মধ্যে, যে আমরা এখানে স্কুলে পড়াশোনা করব। তারপরে যারা এরকম চোর ডাকাত ছিল, তারা পর্যন্ত পরে পরে এলো যে আমরাও লেখাপড়া শিখবো। এই করে করে সেই বস্তিটা এখন একটা পুরোপুরি বলতে পারেন একদম পরিষ্কার পরিচ্ছন্ন বস্তি হয়ে গেছে। আর তাছাড়া ওদের মধ্যে এত ট্যালেন্ট ছিল, যেটা আমি বলতে চাচ্ছি, ওই সমস্ত চোর ডাকাতের মধ্যে এত ট্যালেন্ট ছিল, সেই ট্যালেন্ট গুলো কোনোভাবে ইউটিলাইজ হতো না। আমরা ওদেরকে বললাম, এই ট্যালেন্ট তোমাদের আছে, আমরা এই করো। তখনকার দিনে আপনারা দেখবেন কলকাতা শহরে বড় বড় যারা হোর্ডিং লাগাতো, মনে করেন বিদেশ থেকে যারা আসতো, আমেরিকার থেকে, রাশিয়ার থেকে যে সমস্ত ডিগনিটারিরা, প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্টরা আসতো, তখন ওদেরকে ওয়েলকাম করার জন্য যে সমস্ত হোর্ডিং দেওয়া হতো, সেই হোর্ডিং গুলো এই সমস্ত ক্রিমিনালরাই তৈরি করতো এবং এরাই লাগাতো। কেউ বিশ্বাস করতে পারতো না, এত সুন্দরভাবে লিখতো, এত সুন্দরভাবে ডিজাইন করতো করে ওদেরকে। তারা আলটিমেটলি ওদের জন্য আমরা ওখানে স্মল স্কেল ইন্ডাস্ট্রি তৈরি করে দিলাম, দিয়ে ওদেরকে ছোট ছোট ঘর দিয়ে আমরা ওখানে ওদের ব্যবসার ব্যবস্থা করলাম। পরে আমরা ওখানে ওদের আবাসনেরও ব্যবস্থা করলাম। এখন তারা আমাদের কথা বলে, আমাদের খোঁজ নেয়। আমরা তাই গর্বিত, এই জন্য ভাবি যে সাধারণ লোকের জন্য আমরা অনেক কিছু করতে পারি। যেটা আমি প্রফেসর প্রবীরদেরকে অনুরোধ করব, আপনাদের এই স্টুডেন্টরা যারা এখান থেকে বেরিয়ে যাচ্ছে, তারা বড় ইন্ডাস্ট্রিতে কাজ না করুক, ছোট ছোট ইন্ডাস্ট্রিতে গিয়ে কাজ করুক, অথবা নিজেরা কোনো বিজনেস করুক। বিজনেসের জন্য অনেক স্কোপ আছে। বড় বড় প্রফেসররা যারা এখন বললেন, নেতাজি সুভাষ বোস ওপেন ইউনিভার্সিটির প্রফেসর যে বললেন, ওরা খুব মূল্যবান কথাগুলো বলেছেন। ওনার ওখানে স্কিম আছে, উনি ওখানে শেখাচ্ছেন, কিন্তু হাতে কলমে শেখানোর জন্য গত 1 বছর না 2 বছর উনি নাকি একদম কোনো প্র্যাকটিক্যাল কিছু করাতে পারেননি। সেই জন্য এগুলো বন্ধ হয়ে পড়ে আছে। কাজে আমরা চাই এইভাবে যেন পিআইএমটি এগিয়ে যায়। আমরা চাই প্রফেসর দে যেন আরো ভালোভাবে এইগুলোকে গ্রামে গঞ্জে নিয়ে যেতে পারেন, এবং আমি যতদিন বেঁচে থাকবো উনি যদি আমার সাহায্য চান, আমি তার জন্য অলওয়েজ তৈরি আছি। থ্যাংক ইউ। আজকে যে সামগ্রিক আবহে এবং বাতাবরণে প্রণবানন্দ ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি তাদের এই
সমস্ত পরিকল্পনার মধ্যেও আজকে দিবসটি পালন করছেন, তা খুব সুনির্দিষ্টভাবেই গুণে বলা যাবে যে আজকের দিনে এত প্রয়োজনীয় প্রাসঙ্গিক একটা বিষয় হলেও অত অল্প পরিমাণ জায়গাতে এটি পালিত হচ্ছে। আপনারা যারা এই বক্তব্যগুলিকে সুনির্দিষ্টভাবে আজকে এখানে উপস্থিত করেছেন, তারা সকলে নিশ্চয়ই মূলত তার যে দিকটির প্রতি দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছেন এবং যে দৃষ্টি আকর্ষণের দৃষ্টিভঙ্গিটি তার কাজ এবং তাকে একেবারে জনগণের সামনে নিয়ে যাওয়ার প্রচেষ্টাকেই বারংবার প্রত্যেকের আলোচনাতে উঠে এসেছে। আমি ভারত সেবাশ্রম এবং প্রণবানন্দ ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট এন্ড টেকনোলজি, তাদের সাথে আমাদের এই আচার্য, তার যে জীবন দর্শন, তার একটি ভারী মিলের ক্ষেত্র কেন্দ্র আছে, সেটি উল্লেখ করার মধ্যে দিয়েই আমার মনে হয় আজকের দিনে যে ছাত্রছাত্রীরা বর্তমানে পড়াশুনো করছেন প্রণবানন্দ ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজিতে, আর যারা পাশ করে নিজেদের জীবনে স্থায়ী কাজের সন্ধান খুঁজে পেয়েছেন তারা, অথবা এই মুহূর্তে যারা সার্টিফিকেট বা শংসাপত্র হাতে পেয়ে নতুন করে কাজের সন্ধানে ব্যস্তরত আছেন, তাদের সকলের কাছেই ভারত সেবাশ্রম সংঘ বা পিআইএমটি বোধহয় এই দিকটি তুলে ধরতে চায় যে একটি জীবনের অর্থ কি। দাস্তাভস্কি থেকে বিদ্যাসাগর মশাই অথবা আমাদের গুরুর গুরু কবিগুরু কিংবা যে কোনো বড় মানুষ বা মনীষী যারা আমাদের সামনে এসেছেন, তারা যে দু তিনটি কথা প্রথম সারিতে বলেছেন তার মধ্যে অন্যতম নিশ্চিত, এমনকি আমাদের গুরু মহারাজও বারবার বলেছেন, এমন একটি মানব জন্ম, এমন একটি মনুষ্য জীবন, তার কর্মটা কি হবে, তার কাজটা কি হবে। সেখানে জীবনের আড়ম্বর বড় কথা নয়, কাজ কত বড় করে করা গেল এবং কত মানুষের হৃদয় স্পর্শ করা গেল, সেইটি বড় কথা। আমি প্রসঙ্গত একটি টুকরো দুটি ঘটনার মধ্যে দিয়ে আমার বক্তব্যের অংশটি শেষ করব, তার প্রতি শ্রদ্ধা নিবেদন করে এবং গুরু মহারাজের প্রতিও শ্রদ্ধা নিবেদন করে। তা হলো এই যে তার ছাত্ররা তার ব্যাগ গুছিয়ে দিচ্ছেন, তারা সব আচার্যদেব যাবেন বাংলাদেশে বিশ্ববিদ্যালয়ের কাজে। তো যখন যাচ্ছেন তখন তিনি বেশ কিছু বললেন, আমাকে কিছু খুচরো পয়সা দিও তো গুছিয়ে, আমি যাতে ভিক্ষুক সামনে পড়লে আমি যেন তাদের দিতে পারি, কেউ হাত বাড়ালে যেন আমার কাছ থেকে ফিরে না যায়। ছাত্ররা বেশ কিছু খুচরো পয়সা তার যে নিয়ে গিয়েছেন জিনিসপত্র তার সঙ্গে দিয়েছেন। ফিরে আসার পর ছাত্র বলছেন যে স্যার, এ তো আপনার কাছে সমস্তটাই রইলো, খুচরো দেননি। আচার্যদেব তার পিরান, অর্থাৎ ওই তখনকার দিনে যেটা কোট মতো পড়া হতো, সেইটা খুলতে খুলতে বলছেন যে আমার কাছে কেউ আর হাত বাড়ায়নি, আমার চেহারা দেখে তাদের আমাকেই বোধহয় ভিক্ষুক বলে মনে হয়েছে। তো এতই সাধারণ মানের জীবন ধারণ এবং যাপন করতেন আমাদের এই আচার্য প্রফুল্লচন্দ্র রায়। এবং আরেকটি ঘটনা উল্লেখ করতে পারি, আমি অনেক সময় খুব সাধারণভাবে আমাদের অধ্যাপক প্রবীর দে মহাশয়কে বিভিন্ন কাজে কর্মে দেখি এবং এই ঘটনার সঙ্গে তারও খুব মিল একটা পাওয়া যায়। আমাদের এই যে অনেকেই জানেন, এই কোলে মার্কেটের কাছে অনেকগুলো বড় খুব পুরনো দিনের মেডিকেল শপ আছে। তো এই মেডিকেল শপে উনি গিয়েছেন, গিয়ে বলছেন যে আমাদের এই এন্টেরোকুইনাল এবং অ্যাকুয়াটাইকুটিস আছে, তো এইটা যদি আপনারা আমাদের দেশে তৈরি, এটা যদি আপনারা বিক্রয় করেন ভালো হয়। তো তখনকার চামড়ার এক ধরনের মানুষ যারা, তার বেল্ট দেওয়া ব্যাগ পাওয়া যেত হাতে ঝোলানো, একটু বেশি জায়গা থাকতো, তার মধ্যে থেকে সেই সমস্ত শিশি বোতল ওষুধের সেগুলো বার করেছেন। দোকানদার, দোকানটি খুব বড় পুরনো দোকান, তারা পরিষ্কার তাকে জানিয়ে দিল যে এটা খুব বিদেশি ওষুধ টষুধ এখানে পাওয়া যায়, এখানে এরকম ওষুধ আমরা দেশে তৈরি ওষুধ আমরা রাখি না। তিনি বললেন একবার রেখে দেখতে পারতেন। খুবই বিনয় করে বলার পরে তারা রাজি হলেন না, তিনি সেখান থেকে বেরিয়ে গেলেন। যেই বেরিয়ে চলে গিয়েছেন, তার পাশের দোকানের একজন ভদ্রলোক এসে বললেন, বাপরে, তোমার কাছে তো আজকাল বিরাট বড় বড় খরিদ্দার আসছে গো, অনেক বড় বড় মানুষ। বলছে কেন, কিরকম? তো বললে এই যে দেখলাম এই মুহূর্তে একজন ভদ্রলোক বেরিয়ে গেলেন। বলছেন উনি তো একজন সেলসম্যান। বলে বলো কি হে, উনি সেলসম্যান? উনি আমাদের আচার্য পিসি রায়।
ভদ্রলোক যার কাছে সেই দোকানদারের কাছে গিয়েছিলেন দৌড়ে বেরিয়ে গিয়ে হাত জোর করে বললেন, স্যার আমার মার্জনা করবেন, আপনি আরেকবার ফিরে আসুন, আমরা আপনার তৈরি জিনিস রাখবো। বঙ্গদেশে আক্ষেপ করেছেন উনি তারবার, বাণিজ্যে বশত লক্ষ্মী বাঙালি ইহা উপলব্ধি করিতে পারিল না। এবং তার সময়ের আগের কিছু সময় দেখলে আমি এখনকার একটা উপমা, মানে কথা প্রসঙ্গে আমার এখানেই শেষ করার কথা, কিন্তু আমি একটা কথা না বলে পারছি না। কিছুদিন আগে আমাদের এই যে মার্বেল প্যালেস আছে, তো এই মার্বেল প্যালেসে গিয়েছিলাম। মার্বেল প্যালেসে গিয়ে শুনতে পেলাম যে যে মল্লিক বাড়ি, তিনি এখনকার যিনি আছেন হীরেন্দ্রনাথ মল্লিক, তো তিনি এইটা প্রায় 250 বছর আগে প্রায় তিনি একটা ট্রাস্ট তৈরি করেছিলেন যে তার যে অর্থ রোজগার হবে এবং তার এই পরিবারের যে সম্পদ সম্পত্তি থাকবে, এই সমস্তটাই জনকল্যাণের কাজে সুনির্দিষ্টভাবে ব্যবহার করতে হবে। তবেই এই ট্রাস্টের অন্তর্ভুক্ত যারা থাকবেন তারা সকলেই ওই পরিবারের মানুষ হবেন, তারা ভবিষ্যতে এখান থেকে তাদের যা প্রয়োজন সেগুলো তারা পাবেন। যারা জানেন তারা অবগত আছেন যে কলকাতার মধ্যে একটি মাত্র বাড়ি এখনো পর্যন্ত দেখতে পাওয়া যায়, অন্যতম, যার সামনে এখনো বল্লম নিয়ে দাঁড়িয়ে থাকেন এবং প্রতিদিন 100 থেকে 200 মানুষকে ওখানে ওই বাড়ির সামনে বিনামূল্যে খাদ্য বিতরণ করা হয় প্রতিদিন। সাধারণভাবে এটা রোজ করা হয়ে থাকে। ওই বাড়ির মধ্যে যে চিড়িয়াখানা আছে সেই চিড়িয়াখানার বস্তু এবং ব্রিটিশদের একটা চিড়িয়াখানা ছিল ব্যারাকপুরে, এই দুটো চিড়িয়াখানার বস্তু নিয়েই, মানে প্রাণীদের নিয়েই আমাদের আলিপুর চিড়িয়াখানা তৈরি হয়। এবং এখনো পর্যন্ত এই বাড়িতে যদি কেউ যান দেখতে পাবেন সেখানে বেশ বড় মাপের একটা চিড়িয়াখানা আছে, অতি বাছাই করা অতি দামি সমস্ত সেখানে প্রদর্শ এবং প্রাণী সেখানে রাখা আছে, পাখি সেখানে রাখা আছে। আমি এই কথাটা উল্লেখ করলাম এই কারণে যে বাণিজ্যে বশত লক্ষ্মী অর্থাৎ উদ্যোগ উদ্যম তার যে প্রয়োগ ব্যক্তি জীবনে এবং সমাজ জীবনে তার যে প্রয়োগ, আর সমস্তটা বারংবার বহু রকমের উপমা আমাদের বঙ্গদেশে কিন্তু বারবার থেকেছে। যখন অধ্যাপক প্রবীর কুমার দে তিনি বিভিন্ন সময় সভাতে উল্লেখ করেন যে আমি বারবার সকলকে বলতে চাই যে তোমরা চাকরির সন্ধান করবে না, তোমরা কাজের সন্ধান করবে। আমি বারবার আকাশের দিকে তাকিয়ে এই কথাটির সাথে আচার্যর এই আক্ষেপের মিল পাই, এই আক্ষেপের সুরের সাযুজ্য পাই, সামঞ্জস্য পাই যে বাণিজ্যে বশত লক্ষ্মী, বাণিজ্য এই অর্থে যে সে কাজ খুঁজবে, এইবার সেই প্রয়োজনে যেভাবে তাকে প্রয়োগ করবার দরকার তারা সেটি গ্রহণ করবেন। এই প্রতিষ্ঠান প্রণবানন্দ ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি এবং ভারত সেবাশ্রম সংঘ সারা ভারতের সামনে যে নজির সৃষ্টি করেছেন বিগত 100 বছরের বেশি সময় ধরে, যার ধারাকে বয়ে নিয়ে চলেছেন আমাদের এই প্রণবানন্দ ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি, তার সাথে সংস্পর্শে যেখানে যখনই আমরা আসি তখনই আমরা এক অতুল্য আনন্দে আনন্দিত হই, সমৃদ্ধ হই। আমার ধারণা এবং আশা ভবিষ্যতে সমস্ত রকমের যত ছাত্র ছাত্রী মানুষজন আছেন তারা সকলে যেভাবেই এই প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠান তার সংস্পর্শে আসবেন, সংলগ্ন হবেন, এক অতুল্য অমূল্য আনন্দ হবে তাদের জীবনের সম্পদ। সকলকে ধন্যবাদ এবং নমস্কার। সবার প্রথমে গুরু মহারাজকে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আমি দু এক কথা বলবো। এত সুন্দর একটা প্রোগ্রাম পিআইএমটি যে অর্গানাইজ করতে পারে, আমি তার কোঅর্ডিনেটর হিসাবে বিশেষ গর্ববোধ করছি এবং গর্ববোধের প্রধান মৌলিক উপাদানগুলি হচ্ছে আমাদের টিচার, স্টুডেন্ট, শ্রদ্ধেয় স্বামীজি এবং আমাদের ডাইরেক্টর স্যার এবং সর্বোপরি আমাদের যারা কোঅর্ডিনেটর আছে তাদের ঐকান্তিক প্রচেষ্টায় আমরা এইরকম একটা সময় উপযোগী এবং প্রত্যেকের প্রয়োজন এমন একটা প্রোগ্রাম করার জন্য সবাইকে বিশেষ করে ধন্যবাদ। স্কুল কলেজের ছাত্রছাত্রী থেকে শুরু করে আপামর বাঙালি, কজন জানে তার নাম, কজন জানে তার কাজ সম্পর্কে? বাংলার বাইরে থেকে তো আশাই করা যায় না। আর তার ওই সংস্থা যাকে অলাভজনক আখ্যা দিয়ে বারবার বেসরকারীকরণ করার পক্ষে রায় দিয়েছে কেন্দ্র সরকার।
আজ সবাই তার স্তুতি করছে। চারিদিকে এত হইচই, খোঁজ খোঁজ রব। হ্যাঁ, আমি সেই বিশ্ববরেণ্য আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের কথাই বলছি, যিনি ফাদার অফ ইন্ডিয়ান মডার্ন কেমিস্ট্রি নামে আখ্যায়িত, আর তার হাতে গড়া সংস্থা বেঙ্গল কেমিক্যাল। 2রা আগস্ট 1861 সালের এই দিনেই বাংলাদেশের খুলনা জেলার রারুডি গ্রামে হরিশ্চন্দ্র রায়চৌধুরী এবং ভুবনমোহিনী দেবীর ঘরে জন্ম নেন এই বিজ্ঞান সাধক। আচার্য তখন প্রেসিডেন্সি কলেজের রসায়নের শিক্ষক, কিন্তু ছাত্ররা রসায়নের রেজাল্ট খারাপ করেই চলেছে। সব দেখে শুনে প্রেসিডেন্সি কলেজের অধ্যক্ষ হেনরি রজার জেমস তাকে তলব করে বললেন, আপনি যে বিষয়টি পড়ান সেটাতে ছাত্ররা ফেল করছে কেন? প্রফুল্লচন্দ্র রায় সোজা জবাব দিলেন, আমি ওদের ক্লাসে রসায়ন পড়াই, কলকাতা বিশ্ববিদ্যালয়ের সিলেবাস পড়াই না। তার আত্মচরিত লাইফ অ্যান্ড এক্সপিরিয়েন্স অফ বেঙ্গলি কেমিস্ট্রি তিনি বলেন, প্রেসিডেন্সি কলেজে আমার 27 বছরের অধ্যাপনা জীবনে আমি সচেতনভাবে প্রধানত নিচের ক্লাসেই পড়াতাম। কুমোর যেমন কাদার ডেলাকে তার পছন্দ মতো আকার দিতে পারে, হাই স্কুল থেকে সদ্য কলেজে আসা ছাত্রছাত্রীদের তেমনি সুন্দরভাবে গড়ে তোলা যায়। আমি কখনো কোনো নির্বাচিত পাঠ্য বই অনুসরণ করে পাঠদান দিতাম না। এক্ষেত্রে জেনে রাখা দরকার, 1889 সালে তিনি প্রেসিডেন্সি কলেজের রসায়নের সহকারী অধ্যাপক পদে যোগ দেন এবং পরে এই বিভাগেই 1911 সালে অধ্যাপক এবং বিভাগীয় প্রধান পদে উন্নীত হন। 1916 সালে তিনি প্রেসিডেন্সি ছেড়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কলেজে যোগদান করেন, যার বর্তমান নাম রাজাবাজার সায়েন্স কলেজ। সায়েন্স কলেজে অধ্যাপক থাকাকালীন ওই কলেজেরই একটি ঘরে আচার্য থাকতেন। সেই ঘরেই তিনি আশ্রয় দিয়েছিলেন বেশ কিছু দুস্থ গবেষক ছাত্রকে। তাদের মধ্যে একজন হতো ম্যানেজার, যে সব কিছু নজরদারি করত। প্রফুল্লচন্দ্র ছিলেন অত্যন্ত মিতব্যয়ী। তার নিজের তেমন কোনো ব্যবহার্য জিনিসও ছিল না। নিজের জন্য রোজ সকালের খাবার হিসাবে বরাদ্দ করেছিলেন 1 পয়সার 2টো চাঁপা কলা। একদিন তার ম্যানেজার নদিয়াবাবু বাজার থেকে 2টো চাঁপা কলা কিনে আনলেন। খেতে খেতে আচার্য বললেন, খুব ভালো কলা তোরে, দাম কত নিল? নদিয়াবাবু বললেন, 3 পয়সা। প্রফুল্লচন্দ্র তো রেগে মেগে অস্থির, নবাবি করতে শিখেছ, আমাকে পথে বসাবে? নদিয়াবাবুর বেশ মন খারাপ হলো। কিছুক্ষণ পরেই ডক্টর প্রফুল্লচন্দ্র ঘোষ এলেন প্রফুল্লচন্দ্র রায়ের সঙ্গে দেখা করতে। ডক্টর ঘোষ বললেন তার কিছু টাকার দরকার। বিজ্ঞানী জানতে চাইলেন কত। উত্তর এলো 3000 টাকা। শুনে নদিয়াবাবুকে তলব করে তিনি বললেন তা দিয়ে দিতে, যেখানে তার কাছে পড়েছিল মাত্র 3500 টাকা। মিতব্যয়ী গুরুকে এত উদার হতে দেখে অবাক হয়ে গেলেন নদিয়াবাবু। পরে বাংলার রসায়ন চর্চার আকাঙ্ক্ষায় তিনি 1924 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়কেও 2 লক্ষ টাকা দান করেছিলেন। সেই সময়ের 2 লক্ষ টাকা আজ হয়তো কয়েকশো কোটি টাকা। ভাবা যায়, তার অর্জিত আয়ের প্রায় সবটুকুই দেশ হিতার্থে দান করে গেছেন। ত্যাগেই ছিল তার তৃপ্তির আনন্দ। শিক্ষক পিসি রায়ের অনেক ছাত্রই পরবর্তীতে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিল্প প্রতিষ্ঠানে বিজ্ঞানী হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিলেন। সে কারণেই তাকে বিজ্ঞানীদের বিজ্ঞানী বলা হতো। তার কৃতি ছাত্রদের মধ্যে ছিলেন ডক্টর মেঘনাথ সাহা, হেমেন্দ্র কুমার সেন, বিমান বিহারী দে, প্রিয়দা ভঞ্জন রায়, জ্ঞানেন্দ্রনাথ রায়, জ্ঞানচন্দ্র ঘোষ, জ্ঞানেন্দ্রনাথ মুখোপাধ্যায়, রাজেন্দ্রলাল দে, প্রফুল্ল কুমার বসু, বীরেশচন্দ্র গুহ, অসীমা চ্যাটার্জি প্রমুখ। প্রেসিডেন্সির ল্যাবে প্রফুল্লচন্দ্র আবিষ্কার করেছিলেন মার্কিউরাস নাইট্রাইট। সাফল্যগাথা ছাপা হয়েছিল বিখ্যাত নেচার পত্রিকায়। তার ছাত্র জিতেন্দ্রনাথ গুরু সম্পর্কে স্মৃতিচারণ করে বলেছেন, যেদিন আমার হাতে মিথাইল অ্যামোনিয়াম নাইট্রাইট ক্রিস্টালাইজ করলো, সেদিন তিনি ছোট ছেলের মতো আনন্দে আত্মহারা হয়ে নাচতে লাগলেন। এভাবেই তিনি অ্যামাইন নাইট্রাইট আর হাইপোনাইট্রাইট নিয়েও গবেষণা করেছেন। তৎকালীন এক অধ্যাপক আর্মস্ট্রং বলেছিলেন, যেভাবে আপনি নিজেকে নাইট্রাইটের ওস্তাদে পরিণত করছেন তা খুবই কৌতূহল উদ্দীপক। এবার শুনুন বেঙ্গল কেমিক্যালসের কথা, যা তৈরি করতে আচার্যকে শুনতে হয়েছিল ধর্মের হুমকি। কারণ তিনি যে মেডিসিন ড্রাগ তৈরি করার চেষ্টা করছিলেন তাতে তিনি গবাদি পশুর হাড় ব্যবহার করেছিলেন। রসায়ন, শিল্প এবং চিকিৎসাকে এক জায়গায় দেখতে চেয়েছিলেন তিনি। সেজন্য প্রথমে সাইট্রিক অ্যাসিড আর সাজি মাটি থেকে সোডিয়াম কার্বনেট বানানোর চেষ্টা করেছিলেন, কিন্তু সব জায়গাতেই ছিল অন্য দেশের বিপুল ব্যবসা। তাই একদম নিজস্ব কিছু করতে চেয়েছিলেন। সেই ভাবনা থেকেই ফসফেট অফ সোডা এবং সুপার ফসফেট অফ লাইম বানানোর চেষ্টা। আর সেখানেই তিনি পড়লেন ধর্মের রোষের মুখে। রাজাবাজার এলাকায় কসাইয়ের দোকান থেকে কয়েক বস্তা গরুর হাড় সংগ্রহ করে তিনি বাড়ির ছাদে শুকোতে দিলেন। সময়টা শীতকাল, এমনিতেও এই সময় বাংলায় খুব একটা বৃষ্টি হয় না, কিন্তু দুর্ভাগ্যবশত সেই বছরই জানুয়ারি মাসে টানা 15 দিন বৃষ্টি হলো। ফলে হাড়ে লেগে থাকা মাংস পচে দুর্গন্ধ বেরোতে লাগলো, সঙ্গে সুতোর মতো পোকাও দেখা দিল। তার উপর শুরু হলো ঝাঁকে ঝাঁকে কাকের উপদ্রব। তারা মহা আনন্দে পচা হাড় এবং পোকা খেতে শুরু করলো।
হার নিয়ে টানাটানিতে কাকের দল সেগুলোকে আশপাশের বাড়ির ছাদেও ছড়াতে লাগলো। পাশেই ছিল হিন্দু পল্লী। তারা প্রফুল্লচন্দ্রকে স্পষ্ট নোটিশ জারি করলো, গরুর হাত ছাদ থেকে স্বেচ্ছায় না সরালে তারা সরকারি সাহায্য নিতে বাধ্য হবে। শেষে এক নাইট্রিক অ্যাসিড ব্যবসায়ী প্রফুল্লচন্দ্রকে সাহায্য করলেন। তার মানিকতলার এক জমিতে হাড়গুলিকে একত্রিত করে অগ্নিসংযোগ করা হলো। মধ্যরাতে হাড়ের আগুন দাউ দাউ করে জ্বলে উঠল। এতে আবার স্থানীয় এক পুলিশ অফিসারের হলো চক্ষুশূল। তিনি কুকর্মের গন্ধ পেলেন। অনেক কষ্টে তাকে বোঝানো গেল আসল ব্যাপারটা কি। সবশেষে হাড় ভস্যতে সালফিউরিক অ্যাসিড যোগ করে সুপার ফসফেট অফ লাইম বানানো গেল। সেখান থেকে তৈরি হলো ফসফেট অফ সোডা। সময় অধিক উৎসাহে ব্রিটিশদের চ্যালেঞ্জ দিতে আর দেশীয় শিল্পের উন্নতি সাধনেই তিনি গড়ে তোলেন দেশের প্রথম ওষুধ কোম্পানি বেঙ্গল কেমিক্যালস, বর্তমানে যার নাম বেঙ্গল কেমিক্যালস অ্যান্ড ফার্মাসিউটিক্যালস ওয়ার্কস লিমিটেড। এ সময় বেঙ্গল কেমিক্যাল বাজারে নিয়ে আসে ক্লোরোকুইন সালফেট এবং ক্লোরোকুইন ফসফেট নামে দুটো ওষুধ, ম্যালেরিয়ার সংক্রমণ রুখতে যা অব্যর্থ মহৌষধ। তার আরও বাজারে আনে ন্যাপথালিন বল, ব্লিচিং পাউডার, ফিনাইল, কলকাতার বিখ্যাত মশামাছিকে ঝাড়ে উৎখাত করতে যাদের জুড়ি মেলা ভাড়। মানিকতলা বোমা ষড়যন্ত্র মামলা, অনেকে যাকে মুরারিপুকুর বোমা মামলা বলে জানেন। সেই বোমার মশলার যোগান দিয়েছিল কারা? অনুশীলন সমিতির বিপ্লবীদের রাসায়নিক আর ওষুধ সাপ্লাই করতো কারা জানেন নাকি? ইংরেজরা আচার্যকে কি বলে ডাকতো? বিজ্ঞানী বেশে বিপ্লবী। দেশভক্তির এর থেকে বড় প্রমাণ আর কি বা থাকতে পারে? কে ভাবেন সারাদিন ল্যাবরেটরিতে মুখ গুজে কাজ করা শীর্ণকায় মানুষটা কি এমন করেছে? তাদের জানা দরকার তিনি বহু সামাজিক সমস্যায় আমাদের করণীয় আর বর্জনীয় বিষয় নিয়ে লিখে গেছেন আমৃত্যু। বিজ্ঞান, অর্থনীতি, সমাজ ভাবনা, সাহিত্য, শিল্প, শিক্ষা, আত্মশিক্ষা, রাজনীতি, রবীন্দ্রনাথ, প্রকৃতি ও পরিবেশ, কি নেই তার লেখায়। তার সাহিত্য চর্চা কেমন ছিল তা রবীন্দ্রনাথের কথায় স্পষ্ট ধরা পড়ে। প্রফুল্লচন্দ্রকে কবিগুরু লিখছেন, কি ভাবছি শ্রদ্ধানন্দের মতো শুদ্ধির কাজে লাগবো। যেসব জন্মসাহিত্যিক গোলমালের মধ্যে ল্যাবরেটরির মধ্যে ঢুকে পড়ে জাত খুইয়ে বৈজ্ঞানিকের হাটে হারিয়ে গিয়েছেন, তাদের ফের জাতে তুলব। আমার একবার সন্দেহ হয় আপনিও বা সেই দলেরই একজন হবেন। বিস্মৃতির অতল গহ্বর থেকেই তিনি খুঁজে বের করেন প্রাচীন ভারতের গৌরবোজ্জ্বল বিজ্ঞান সাধনার ইতিহাস। 2 খণ্ডে লিখলেন দ্য হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি। 1902 সালে তিনি এই বইয়ের প্রথম খণ্ড প্রকাশ করেন। কিন্তু আজও 2020-তে এসেও এ বই আমাদের হাতের সীমানার বাইরে। এ বইয়ের প্রত্যেকটি তথ্য জানা আমাদের অত্যন্ত প্রয়োজন। কিন্তু এ সকল প্রাচীন গৌরবের তথ্য জানি না বলেই আমরা বাঙালিরা দিনে দিনে হতচ্ছাড়া লক্ষ্মীছাড়া হয়ে যাচ্ছি। আমাদের প্রাচীন গৌরব যদি সঠিকভাবে নাই জানি, তবে আমাদের মধ্যে স্বাভিমান, আত্মশ্লাঘাবোধ জাগবে কি করে? তার আবিষ্কারকে সহজেই আমরা কাজে লাগিয়েছি, কিন্তু তার মতাদর্শকে সহজে গ্রহণ করতে পারিনি। তিনি একবার বলেছিলেন, আমি ক্লাসে এত করিয়া ছাত্রদের পড়াইলাম যে পৃথিবীর ছায়া চাঁদের ওপর পড়িয়া চন্দ্রগ্রহণ হয়। তাহারা তা পড়িল, লিখিল, নম্বর পাইল, পাশও করিল। কিন্তু মজার ব্যাপার হইল, যখন আবার সত্যি সত্যি চন্দ্রগ্রহণ হইল, তখন চন্দ্রকে রাহু গ্রাস করিয়াছে বলিয়া তাহারা ঢোল, করতাল, শঙ্খ লইয়া রাস্তায় বাহির হইয়া পড়িল। ইহা এক আশ্চর্য ভারতবর্ষ। পুষ্প ভরা আমাদের বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ সকল দেশের সেরা। বসে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা। এমন দেশকে কোথাও খুঁজে আমি না করি, সকল দেশের নারী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। ভাইয়ের মায়ের এত স্নেহ কোথায় গেলে পাবে কেহ? তোমার চরণ দুটি বুকে আমার ধরে, আমার এই দেশেতে জন্ম যেন
এই দেশেতেই মরি।